তো আসো আমরা আজকে তোমাদের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় দিয়ে শুরু করি। পদার্থের গাঠনিক ধর্মে কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা আসো, বৈশিষ্ট্যগুলোর মধ্যে তোমরা যদি আসো প্রথমেই পদার্থের গাঠনিক ধর্ম, মানে একটা পদার্থের গঠন স্ট্রাকচারের মধ্যে কী কী ধর্ম থাকে সেগুলো নিয়ে আলোচনা করছে। প্রথমে আসি আমরা আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ বল। তো একটা পদার্থের অণুগুলা তোমার অণুগুলো পরস্পর যে বল দ্বারা যুক্ত থাকে এবং একটা ভৌত কাঠামো গঠন করে তাকে বলা হয় আন্তঃআণবিক। দুটো অণুর মধ্যে যে বল তাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল। সংজ্ঞা কখনোই ফিজিক্সে আসবে না, সংজ্ঞা বোঝার জন্য, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। ওকে, সবসময় আমি একই কথা বলি, এই লাইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট বোঝার জন্য ইম্পর্টেন্ট। কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক বল, ঠিক আছে, এখান থেকে আমরা আসি। কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক বল বেশি থাকে। এদের আন্তঃআণবিক বল বেশি থাকার কারণে আন্তঃআণবিক ফাঁকা স্থান কম থাকে, এই জন্য তারা জড়ো একবারে ঘনভাবে থাকে। যারা তরল তাদের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল এর তুলনায় কম থাকে, এই জন্য অণুগুলোর মধ্যে একটু ফাঁকা ফাঁকা থাকে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে, এই জন্য অণুগুলো দূরে দূরে থাকে। তোমরা ক্লাস 10-এও 2 নম্বর অধ্যায়ে পড়ে আসছো। তাহলে কঠিন পদার্থের 1 নম্বর বৈশিষ্ট্য নির্দিষ্ট আকার আয়তন আছে। 2 নম্বর বৈশিষ্ট্য এদের শক্তিশালী আকর্ষণ বলের কারণে খুব কাছাকাছি অবস্থান করে। কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি থাকে এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। তাছাড়া এইপরে আমরা একটা লাইন মনে রাখবো এখান থেকে, আন্তঃকণ ফাঁকা স্থান নেই বললে চাপ প্রয়োগ এটা কি হয় না, সংকুচিত হয় না। গ্যাসীয় যারা তাদেরকে তাপ প্রয়োগ করলে সংকুচিত হয়, কিন্তু গ্যাসীয়গুলো কঠিনগুলো তাপ প্রয়োগ করলে কি হবে না, সংকুচিত হবে না, সংকুচিত হবে না। আচ্ছা, গ্যাসীয়গুলো সংকুচিত হয়, কঠিনগুলো সংকুচিত হয় না। আচ্ছা, তারপরে আসো তরল পদার্থের ক্ষেত্রে আসো। তরল পদার্থের ক্ষেত্রে তাহলে আমরা প্রথমে আসি, তরল পদার্থের আকর্ষণ বল তুলনামূলক কম থাকবে, ঠিক আছে, ওকে, এবং কণাসমূহ ঘন শূন্য বিশিষ্ট থাকে না। ওকে, তরল অবস্থা পদার্থের কণাসমূহ কম্পিত, আবর্তিত এবং নির্দিষ্ট সীমার মধ্যে কি করতে পারে, স্থানান্তরিত হতে পারে। ঠিক আছে, আচ্ছা, যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আকৃতি লাগ পড়বে, নির্দিষ্ট আকার নেই। এগুলা পরীক্ষাতে আসবে। নিচে কোনটি তরল পদার্থের ক্ষেত্রে সঠিক নয়, বুঝছো, এভাবে করে বৈশিষ্ট্য দিয়ে দিতে পারে। আন্তঃআণবিক ফাঁকা স্থান খুব সামান্য বলে চাপ প্রয়োগ করলে তেমন উল্লেখযোগ্য পরিমাণ সংকোচন হয় না, কিন্তু সামান্য একটু। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যেমন সংকোচন ঘটবে এমন সংকোচন ঘটবে না এখানে। ঠিক আছে, আর একটা কথা আছে যে আন্তঃআণবিক আকর্ষণ বল দুটো অণুর মধ্যে একটা নির্দিষ্ট সীমার পরে বেশি ভালো ভালো না, যেমন বলে না, তো বেশি কাছে আসলে আবার আকর্ষণ থেকে বিকর্ষণ শুরু করে, এটাকে বলা হয় আন্তঃআণবিক বিকর্ষণ। সেটা আমি একটু পরে আলোচনা করব। গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি থাকে, আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম থাকে। গ্যাসীয় অবস্থায় সবচেয়ে বেশি বিশৃঙ্খল। তাহলে তোমাকে যদি বলা হয় কোন অবস্থায় অনুসময় সবচেয়ে বিশৃঙ্খল অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায়, তখন অনুসময় কি করতে পারে, অণুগুলো তখন কি করতে পারে, এরা অধিকতর কম্পন, আবর্তন, চলন এগুলো করতে পারে, আবর্তন চলন এগুলো করতে পারে এবং মুক্তভাবে চলাচল করতে পারে। ঠিক আছে, এদের নির্দিষ্ট আকৃতি এবং আকার নেই। ঠিক আছে, ওকে। সর্বোচ্চ আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে বলে চাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন ব্যাপকভাবে কি পাবে, হ্রাস পাবে। ঠিক আছে, ব্যাপকভাবে হ্রাস পাবে। অপরপক্ষে যদি গতিশক্তির মান আন্তঃআণবিক আকর্ষণ বলের চেয়ে বেশি হয়, দরকার নেই, এগুলো দরকার নেই। পদার্থের বন্ধন, আমরা চলে আসি বন্ধন। বন্ধন, তো বন্ধনের মধ্যে যদি আসি, পদার্থের গঠন, প্রকৃতি এবং মিথস্ক্রিয়ার উপর ভিত্তি করে রাসায়নিক বন্ধন 5 প্রকার। পরীক্ষাতে যদি হুবহু এই লাইনটা লেখা থাকে তাইলে বুঝবে রাসায়নিক বন্ধন। বন্ধন যখন মেডিকেলে কোশ্চেন করবে তখন তো সব মিক্সিং করা থাকবে, কেমিস্ট্রি, বায়োলজি, সবই, ফিজিক্স। তুমি কেমনে বুঝবে ফিজিক্সের এই জায়গা থেকে কোশ্চেনটা করছে, এই কথাটা মাথায় রাখবা। কারণ আমরা কেমিস্ট্রিতে যখন পড়বো সেখানে আবার পড়বো 3 রকমের। ঠিক আছে, এখন আবার এখানে আছে কি 5 রকমের। তো এখন আমরা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন। তো আমরা প্রথমে আয়নিক বন্ধনে আসি। আয়নিক বন্ধন কাকে বলে তোমরা সবাই কিন্তু ছোটবেলা থেকে জানো যে ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে যেটা হয়। এই জন্য সংজ্ঞাটা আমি বাদ দিয়ে দিলাম। আমি জাস্ট তোমাদেরকে বন্ধনের শর্ত 3টা শর্ত লাগবে, খুবই সুন্দর একটা এমসিকিউ। নিচের কোনটি আয়নিক বন্ধনের শর্ত নয়, এভাবে আসবে। প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি, দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন আসক্তি, আর উচ্চ গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি। এখানে খেয়াল করো, আমি একটু তোমাদেরকে বেসিক থেকে ব্যাখ্যা দিই। সাপোজ সোডিয়াম ক্লোরাইড হলো, ওকে। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হয় দেখো, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে আর ক্লোরিন একটা ইলেকট্রন কি করে,
তাহলে এখন একটা খেয়াল করো, যে ইলেকট্রনটা একটা মৌলের বৈশিষ্ট্য কি, সেই ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করার যে শক্তি, মানে এই যে ইলেকট্রন বের করতেছে, এটা একেবারে আয়নীকরণ শক্তি। একটাই সোডিয়াম ছিল ভালো, কিন্তু এখান থেকে একটা ইলেকট্রন সরাই তাকে ধনাত্মক আয়নে পরিণত করছি, এই ক্ষেত্রে যে শক্তি লাগছে তাকে কি বলে? তা আমরা জানি বাম দিকেরটা আয়নীকরণ শক্তি কম না, তাহলে প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি কম, এটা গ্রুপ 1 মৌল। আর ওই যে গ্রুপ 17 মৌল হলো কি ক্লোরিন, ক্লোরিনের আবার কি একটা ইলেকট্রন হইলে সে অষ্টক পূরণ করতে পারে, তার একটা ইলেকট্রনের প্রতি কি লোভ বেশি না, এই জন্য তার আবার কি উচ্চ ইলেকট্রন আসক্তি, তার ইলেকট্রনের প্রতি লোভ বেশি। তাহলে আয়নিক বন্ধন তৈরি করার শর্ত কি, একজনের ইলেকট্রন দেওয়ার প্রবণতা বেশি, আরেকজনের নেওয়ার প্রবণতা বেশি, খাপে খাপে মিলে গেছে, কথা বুঝছে কিনা, দুইজনের দুই ইন্টেনশন মিলে গেছে, তাহলে তো এবার ভালো জম্পেশ একটা বন্ধন তৈরি হয়ে গেল, এটা নাম হয়ে গেল কি এবং তাদের যোগ্যটা কি হবে, ল্যাটিস শক্তি বেশি হবে। গুণগত রসায়নে তোমরা দেখছো ল্যাটিস শক্তি, কোনো একটা কাঠামো তৈরি করতে যে শক্তি লাগে তাকে কি বলে, ল্যাটিস শক্তি। ওকে, তাহলে এটা হলো আমাদের কথা। এবং আয়নিক বন্ধন আরেকটা জিনিস আমরা জানি, আয়নিক বন্ধন সবসময় ধাতু এবং অধাতুর মধ্যে হয়। কার কার মধ্যে হয়, ধাতু এবং অধাতুর মধ্যে হয়। এবার আসি, তো এটা গেল উদাহরণটা কি জানা ছিল, সোডিয়াম ক্লোরাইডের একটা উদাহরণ দিল। এখন আসি আমরা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের মধ্যে তুমি যদি আসো, কাকে বলা দরকার নাই, উদাহরণ হাইড্রোজেন, নাইট্রোজেন, সিলিকন, এর মধ্যে দেখা যায় শর্ত হলো দুটি অধাতব পরমাণুর মধ্যে। এখানে তোমরা খেয়াল রাখবা ধাতু এবং অধাতু, ধাতু প্লাস অধাতুর মধ্যে। এখন একটু আগে ছিল সোডিয়াম ধাতু ছিল, ক্লোরিন অধাতু ছিল, এখানে ধাতু এবং কি হবে, অধাতু। আর সমযোজী বন্ধন যেটা, সেটা কি হবে, অধাতু অধাতু হবে। তারপর উভয় অধাতব পরমাণু তারা সমানভাবে শেয়ার করবে, তারা সমানভাবে ইলেকট্রন শেয়ার করবে, এই একটা দিবে ওই একটা দিবে, শেয়ারিং করবে, সমানভাবে শেয়ার করবে, শেষ। আর ধাতব বন্ধন, ধাতুর বন্ধন কি, ধাতুর মধ্যে যে ধাতুগুলা বা ধাতবের মধ্যে অণুগুলা যে বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে বলা হবে ধাতব বন্ধন, ঠিক আছে। তো ধাতুর গলন তাপ বলছে, ধাতুর গলন তাপমাত্রা কম, উচ্চ তাপ এবং বিদ্যুৎ পরিবাহিতা, যান্ত্রিক দৃঢ়তা প্রভৃতি ধাতুর বৈশিষ্ট্য। তাহলে ধাতুর কি কি বৈশিষ্ট্য আছে এখান থেকে একটু খেয়াল করবো। ধাতুর গলন তাপমাত্রা কম, উচ্চ তাপ এবং বিদ্যুৎ পরিবাহিতা আছে, যান্ত্রিক দৃঢ়তা আছে। এখানে লেখছে ধাতব বন্ধনের বৈশিষ্ট্য নিম্নরূপ। দেখো দুইটা বৈশিষ্ট্য আছে, দাগানো নাই সেখানে। 1 নাম্বার বন্ধনের প্রকৃতি, তাহলে ধাতব বন্ধন এক প্রকারের সমযোজী বন্ধন, এক প্রকারের কি বন্ধন, কিন্তু অসম্পৃক্ত অধিক সংখ্যক পরমাণুর সাথে আবদ্ধ থাকার সুযোগ আছে। কেন আছে সুযোগ, কিভাবে থাকে সুযোগ, দরকার নাই, হিসাব লাইনটা পড়ে রাখো, শুধু ব্যাখ্যা আমি দিব না। বন্ধনের প্রকৃতি কেমন, সমযোজী। ধাতব বন্ধন এক প্রকারের কি বন্ধন, সমযোজী। পরীক্ষাতে যদি আসে ধাতব বন্ধনের বৈশিষ্ট্য নিচের কোনটি। পাউলির বর্জন নীতি অনুসারে যতটি সুযোগ রয়েছে পরমাণুগুলোর মাঝে ইলেকট্রন ঘনত্ব তার চেয়ে কম থাকে, ঠিক আছে। এটা একটু মনে রাখবা, দুইটা শর্ত ছিল, পড়ে নিবা। ভ্যান ডার ওয়ালস বন্ধন, ভ্যান ডার ওয়ালস একটা নিষ্ক্রিয় বা একটা একদম দুর্বল বন্ধন। এটা কি, এটা সার্বজনীন দুর্বল আকর্ষণ, মানে একটা মানুষ অন্য একটা মানুষের প্রতি সবসময়, দেখো সে একটা ছেলে, ওই একটা অপরিচিত মেয়ে, সে তার সাথে কোনো তার বোনও না, তার ওয়াইফও না, তার গার্লফ্রেন্ডও না, কিচ্ছু না, হুট করে কেউ একজন তাকে মারতেছে, তার একটা সিম্পেথি লাগবে না, কারণ অ্যাজ এ মানুষ হিসেবে তার প্রতি একটা মায়া লাগবে, এটাই তো। তো যেই কোনো জিনিস, যেই কোনো যুগের ভিতরে সার্বজনীন, মানে কিছু না থাকলেও কিছু একটা আছে, তার নাম হলো ভ্যান ডার ওয়ালস। তার নাম কি, ভ্যান ডার ওয়ালস। তাহলে কাছাকাছি অবস্থিত পরমাণুসমূহের মধ্যে একটা সার্বজনীন দুর্বল আকর্ষণ বল কাজ করে, এটাকেই আমরা বলবো কি, ভ্যান ডার ওয়ালস বল। ওকে, আচ্ছা। তো এটা খুবই দুর্বল মানের একটা জিনিস। এখন নিষ্ক্রিয় গ্যাসের অণু ভ্যান ডার ওয়ালস বন্ধনের ফল। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের অণুগুলা তারা তো আর আয়নিক বন্ধন করে না, সমযোজী বন্ধনও করে না, তো তারা কি নিয়ে বেঁচে আছে, বলতে ভাই কি, তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আছে, কি আছে, ভ্যান ডার ওয়ালস। তাহলে এই এমসিকিউ পরীক্ষাতে আসে, নিষ্ক্রিয় গ্যাসের কোন ইয়াটা থাকে। দেখো তাহলে এই কালার আর এই কালার দিয়ে দিলাম, সবুজ কালার হয়ে গেল। হ্যাঁ, আন্তঃআণবিক বল এবং পদার্থের স্থিতিস্থাপকতা। তাহলে আন্তঃআণবিক দূরত্বের পরিমাণ কত, দেখো 10⁻৯, খুবই ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ 10⁻৯-এর মধ্যে যদি আসে তখন তারা কি করে, আকর্ষণ করে। এরপরে ভিতরের দিকে যদি চলে আসে, আকর্ষণ তো দূরে থাক, তখন তারা কি করে, বিকর্ষণ করে। আচ্ছা, আন্তঃআণবিক বলের মধ্যে তোমরা খেয়াল করবা, যদি একই অণু হয়, একই পদার্থের দুটি অণু হয়, তখন তাকে বলা হবে কি, তোমার সংশক্তি, কোহেসিভ ফোর্স বলা হবে। কি বলে, কোহেসিভ, একই পদার্থের যদি হয়, ঠিক আছে। বলকে সংশক্তি, এটা সামনে আমরা আবার পড়াবো তোমাদেরকে, সংশক্তি, আসঞ্চন বল। হ্যাঁ, কচু পাতা পানি কি ভিজায়, ভিজায় না, কিন্তু আম পাতা ভিজায় কেন, হ্যাঁ বুঝতে পারছো, আমরা সেটা তোমাদেরকে সামনে পড়াবো, এখানে না পড়াই আমি। এখন আসি আমরা আন্তঃআণবিক
স্থানের উপর ভিত্তি করে পদার্থকে দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হলো কঠিন, একটা হলো প্রবাহী। খেয়াল করো, আন্তঃআণবিক স্থানের উপর ভিত্তি করে পদার্থকে যদি বলা হয় কয় ভাগে বিভক্ত করা হয়? কঠিন এবং প্রবাহী। এবার প্রবাহীটাকে আবার দুই ভাগে বিভক্ত করা হলো, একটা সংকোচনীয় প্রবাহ, একটা হলো অসংকোচনীয়। সংকোচনীয় প্রবাহী হলো তোমার হলো কি গ্যাস। যেমন তুমি তো গ্যাস তরলের মধ্যে দিয়েও কি বিভিন্ন জিনিস চালনা করতে পারবে না। মনে করো পানির মধ্যে দিয়ে তুমি কিছুটা টাইনে নিয়ে যাইতেছো, অথবা তুমি বাতাসের মধ্যে দিয়ে কিছু টাইনে নিয়ে যাইতেছো, কঠিনের ভিতরে দিয়ে কিছু নেওয়া যাবে যাবে না। তাহলে প্রবাহী দুই রকমের। এই কল আসছে, ঠিক আছে? তাহলে আসো, তাহলে আন্তঃআণবিক বলের প্রকৃতি তুমি যদি আসো, ঠিক আছে দেখা যাচ্ছে, তাহলে দুই রকমের, একটা হলো সংকোচনীয় আর একটা কি অসংকোচনীয়। তাহলে অসংকোচনীয় মানে কোনটা? অসংকোচনীয় মানে কি? অসংকোচনীয় মানে হলো তরল, আর সংকোচনীয় মানে কি? গ্যাস। উপরন্ত অত্যাধিক তাপমাত্রা বায়বীয় পদার্থ কি থাকে? আচ্ছা, এটা গেল সংকোচনীয় গ্যাস। কেন? কারণ গ্যাসকে তো কি করা যায়? সংকোচন করা যায়। ওকে, আচ্ছা, এরপর আরেকটা দশা আছে, তার নাম হচ্ছে প্লাজমা দশা। কি দশা? অত্যাধিক তাপমাত্রা, ঠিক আছে? এখানে কল আসলে বললো, হ্যাঁ, অত্যাধিক তাপমাত্রা বায়বীয় পদার্থ আয়নিত হয়, তখন ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন তৈরি হয়, ঠিক আছে? এই অবস্থাকে প্লাজমা অবস্থা বলা হয়। তো তোমাকে যদি বলা হয় অত্যন্ত অধিক তাপমাত্রায় বায়বীয় পদার্থ কোন অবস্থায় থাকে? প্লাজমা। যে অবস্থা দেখা যায়, বায়বীয় পদার্থের যে অবস্থা দেখা যায় তাকে কি বলবো আমরা? প্লাজমা অবস্থা বলবো। আন্তঃআণবিক বলের প্রকৃতি, আন্তঃআণবিক বল আকর্ষণধর্মী, বিকর্ষণধর্মী। যখন একদম দূরত্বটা বেশি কাছে আসবে তখন বিকর্ষণধর্মী হয়, অ্যাজ ইউজুয়ালি আকর্ষণধর্মী হয়। এগুলো দরকার নেই পড়ে, এগুলো কিচ্ছু দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই, এগুলো দরকার নেই। স্থিতিস্থাপক, এখানে কিছু সংজ্ঞা আছে, শুধু সংজ্ঞাগুলো আমরা বোঝার জন্য পড়বো, পরীক্ষার জন্য না, হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। প্রথমে আসো, স্থিতিস্থাপকতা কাকে বলে? স্থিতিস্থাপকতা অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করে তাকে বিকৃতি ঘটাতে চাই, যে বলের ক্রিয়ার কারণে বা যেই কারণে সে আবার আগের অবস্থায় ফিরে আসতে চায়, যেই ধর্মের কারণে, এটাকে বলা হবে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এটা শর্ট সিলেবাসে ছিল মনে হয়, হ্যাঁ। তাহলে বস্তুর উপর প্রযুক্ত বলের আকার আয়তন উভয়ের পরিবর্তন প্রচেষ্টাকে যে ধর্ম বাধা দেয় এবং প্রযুক্ত বল অপসারিত হলে পূর্বের আকার আয়তনে আবার চলে আসে। এটা স্প্রিংকে টানতেছি আমি, এটা রাবারকে টানতেছি আমি, বল টানলাম, কিন্তু সে বাধা দিবি, সে চাবে না যায় অঞ্চলে, এটা টান করে থাকবে সে, অত আমি ছেড়ে দেওয়ার পরে সে আবার আগের অবস্থায় নিয়ে আসবে তাকে। এই যে ধর্মটা, এটাকে বলা হবে কি? ইলাস্টিসিটি। এখন আসি আমরা কিছু সংজ্ঞার দিকে আসি। নমনীয় বস্তু, নমনীয় বস্তু মানে কি? জায়গা টান দিলে ছিঁড়ে যাবে, তার মানে তার মধ্যে ইলাস্টিসিটি কি নাই। তাহলে নমনীয় বস্তু যেটাতে বল প্রয়োগে বস্তু বিকার ঘটবে, মানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে যারা নমনীয় তারা মানে কি? অস্থিতিস্থাপকও বলতে পারি। কারণ কি? স্থিতিস্থাপক থাকলেই তারা তোমার ফিরে আসবে। নমনীয় মানে কি? সে আর নাই, সে ভেঙে গেছে, ছিঁড়ে গেছে। বিকৃত বল অপসারণের পর যদি পুনর্প্রাপ্তি না ঘটে তাকে নমনীয় বস্তু বলে এবং নমনীয়তা বলে, এবং এটাকে অস্থিতিস্থাপক বস্তু আমরা বলতে পারবো। এবার আসে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, যাকে কোনোভাবেই পূর্ণ স্থিতিস্থাপক মানে কি? একদম আবার আগের অবস্থায় চলে আসতে পারবে, 100-100। এটাকে বলা হবে কি? পূর্ণ স্থিতিস্থাপক। অর্থাৎ বল প্রয়োগ করার পর যদি বল অপসারণ করার পুরোপুরি আগের অবস্থায় আসে তাকে বলা হবে কি? পূর্ণ অস্থিতিস্থাপক। মানে কি? কোনোভাবেই সে আগের অবস্থাতে আসতে পারবে না, ঠিক আছে? পূর্ণ প্লাস্টিক বা পূর্ণ, যদি তার বিকৃত অবস্থাতে থেকে যায়, যদি তার বিকৃত অবস্থাতে থেকে যায় তাকে কি বলা হবে? তাহলে এরকম সংজ্ঞা দিয়ে বলবে, যদি বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পর ওই জায়গাতে এখন থেকে গেল, তাকে নিচে কি বলে? পূর্ণ স্থিতিস্থাপক, পূর্ণ অস্থিতিস্থাপক, এইভাবে সংজ্ঞা দিয়ে দিতে পারে, সংজ্ঞা দিয়ে এরকম দিয়ে দিতে পারে, বুঝছো? ওই যে নিচে এই সংজ্ঞা দিয়ে বলবে এটা কি গড় ব্যাগ না সমব্যাগ না কি ব্যাগ, সংজ্ঞা দিয়ে এরকম থাকে, তোমরা পড়ছো কিন্তু। আর তোমরা এমসিকিউ সলিউশন করতেছো অলরেডি, তোমরা কিন্তু বুঝেই গেছো যে কোন কোন টাইপের কোশ্চেন করতেছে, হ্যাঁ, রয়্যাল গাইড বা বিভিন্ন গাইড পড়ার কারণে। পূর্ণ দৃঢ় বস্তু মানে যাকে আমি কোনোভাবেই কি করতে পারবো না, তাই না, লম্বা করতে পারবো না, ঠিক আছে? বল প্রয়োগ করে যদি তার বিকৃতি বা কায়িক পরিবর্তন ঘটানো না যায় তখন তাকে বলবো যে পূর্ণ দৃঢ় বস্তু, সেটা তাকে করাই যাচ্ছে না, ঠিক আছে? যেমন ব্যবহারিক কাজের জন্য কাঁচ, ইস্পাত ইত্যাদি পূর্ণ দৃঢ় বস্তু হিসাবে গ্রহণ করে। স্থিতিস্থাপক সীমা, যেতটুকু সীমা পর্যন্ত আমি টানলে আগের অবস্থায় আসতে পারবে, ছিঁড়ে যাবে না, ওটাকে বলা হবে ইলাস্টিসিটিক রেঞ্জ বা স্থিতিস্থাপক সীমা। আমি একটা রাবারকে টানতেছি, লম্বা হচ্ছে, কিন্তু এমন জোরে টান দিলাম শেষ, ছিঁড়ে গেল, বা এত দূর পর্যন্ত নিয়ে আসলাম, রাবারটা ছিঁড়ে যাবে না। যতটুকু সীমা পর্যন্ত কাজ করবে তাকে কি? ওকে,
স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে। প্রযুক্ত বাহ্যিক বলের সর্বোচ্চ বা ঊর্ধ্বসীমা পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে, এটাকে স্থিতিস্থাপক সীমা বলে, যে পর্যন্ত কাজ করবে। ইস্পাত এবং হীরার স্থিতিস্থাপক সীমা খুব বেশি, আবার দস্তার স্থিতিস্থাপক সীমা খুব কম লাগবে এমসিকিউতে। অসহ ভার, অসহ পীড়ন, অসহ মানে কি অসহ্য, যেই ভর দিলে ছিনা যাবে, অসহ ভার। আর পীড়ন মানে কি বল, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলা হবে, একক ক্ষেত্রফলের উপর ভর, ভার, ওজন, এমন টানা টানছি, ঠিক আছে, অসহ্য। যেই, তাহলে এটা বলবো ন্যূনতম যে নির্দিষ্ট ভরের ক্রিয়া কোনো বস্তু ছিনে যায় তাকে বলা হবে অসহ ভার বা অসহ ওজন, বা ভানযোগ ভরও বলা হয়, এটাকে কি বলা হয়, ভানযোগ ভর। আর এই যে টানটা দিলাম একক ক্ষেত্রফলের উপরে যে টানটা কাজ করবে, এই যে ভারটা কাজ করবে একক ক্ষেত্রফলের উপরে যে টানটা দিবে একক ক্ষেত্রফল, তখন তাকে বলা হবে পীড়ন। তাহলে পীড়ন মানেই ওই মনে করো পি দিয়া বলতে পারি আমরা, তোমার এটাকে আমরা এরকম বলতে পারি, ঠিক আছে, পীড়ন। তো কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহ ভারকে কি বলা হবে, পীড়ন বলা হবে। হ্যাঁ, স্থিতিস্থাপক ক্লান্তি, ক্লান্তি মানে কি, ওই যে আমি এটাকে টানতেছি টানতেছি টানতেছি, একবার যে ছাড়ার পরে আর হুবহু আগের অবস্থায় আসে না, কিছু পরিমাণ লম্বা হয়ে যায়, তুমি এটা জামা টানতে 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 এটা লম্বা বানাই ফেলছো, আর এটা উপর দিকে করতেছে না। এরকম হয় না অনেক সময়, জামা টানতে টানতে জামা লম্বা হয়ে যায়, পাঞ্জাবি বানাই ফেলছে। আমার এক বন্ধু আছে, জামা হলো হাঁটু নিচে, ঠিক আছে, মানে টানতে টানতে সে হাঁটু নিচে বানাই ফেলছে, এরকম আর কি। তো এটার নাম কি, স্থিতিস্থাপক ক্লান্তি। অর্থাৎ কোনো বস্তু প্রযুক্ত বল সরানোর পরে যদি সে বস্তুটা আগের অবস্থায় ফিরে আসতে না চায়, মানে পুরোপুরি আগের অবস্থা না আসে, কিছু পরিমাণ অসঙ্গতি দেখা যায়, এটাই হলো স্থিতিস্থাপক ক্লান্তি, কিছু পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে, ঠিক আছে। ওকে, বস্তুর এই অবস্থাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে। বিজ্ঞানী ক্যালভিন একে স্থিতিস্থাপক ক্লান্তি আখ্যা দেন। তাহলে স্থিতিস্থাপক ক্লান্তি আখ্যায়িত করছে কে, বৈজ্ঞানিক ক্যালভিন। ওকে, স্থিতিস্থাপক ক্লান্তি আখ্যা দেন। ওকে, এবার আসে বিকৃতি। বিকৃতি মানে কি, কোনো বস্তুর কোনো কিছু বিকৃতি মানে অবস্থার পরিবর্তন মানে কি, বিকৃতি। বিকৃতি তিন রকম, তুমি তার দৈর্ঘ্য বিকৃতি করাইতে পারো, তার ক্ষেত্রফলে বিকৃতি করাইতে পারো, পারো না, আয়তনে বিকৃতি করতে পারো না, এরকম। তো আমরা আসি কোনো বস্তুর, তাহলে কোনো বস্তুর একক মাত্রা যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলা হয়। বিকৃতি তিন রকমের, সুন্দর মতন কিউট, পরীক্ষাতে আসবে, যেখানে তিন মনে করবে সেটাই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তিনটা মানে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দৈর্ঘ্য বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি বা লংগিটিউডিনাল স্ট্রেন, কিন্তন বিকৃতি, আকার বিকৃতি, মোচড় বিকৃতি বা ব্যাবর্তন বিকৃতি, আর একটা নাম আছে নিচে। তাহলে এই টার্মগুলো প্যাচ লাগবে তোমার পরীক্ষার হলের মধ্যে, ঠিক আছে, একটু খেয়াল রাখতে হবে। যেটাই কিন্তন সেটাই আকার সেটাই মোচড়, মোচড় দিব। আর একটা হলো আয়তন বিকৃতি। ওকে, এই তিনটা জিনিস মাথায় রাখবা। দৈর্ঘ্য বিকৃতি কি বলছে, দৈর্ঘ্য বরাবর টানলা, ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল চেঞ্জ, আয়তন মানে আয়তন চেঞ্জ হলো, মোচড় মানে কি, মোচড়ালা, কোনো কিছু লাগবে না, জাস্ট কি লাগবে, নাম তিনটা জানলে চলবে। আয়তন বিকৃতি, বিকৃতি যেহেতু একই রাশি, দেখো দৈর্ঘ্য ছিল প্রথমে এল, তুমি এখন চেঞ্জ মনে করো প্রথমে ছিল এল, এখন বানাইলা ছোট হাতের এল, একই তো জিনিস, এটাও মিটার এটাও মিটার, এই জন্য এদের কোনো কি নেই, এদের কোনো কি নেই, একক এবং মাত্রা সমীকরণ নেই। হয়ে গেল, এখান থেকে একটা জিনিস লাগবে, এই যেটা বললাম, এই লাইনটা দেখছো, এই ধরনের বিকৃতিকে কি বলে, ব্যাবর্তন। বুঝলাম না, এইটা তো রেটিনার পিডিএফ, কিছুই দেখায়নি, অনেক কম দেখানো। এই ধরনের বিবর্তনকে কি বলা হয়, ব্যাবর্তন বিকৃতি বলা হয়। ওকে, এবার আসে বিকৃতি, এবার আসে পীড়ন। পীড়ন পীড়ন মানে কি, চাপ। তো আমরা যেটা বলছিলাম, একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ ভার ক্রিয়া করতেছে বা বল ক্রিয়া করতেছে, এটাকে বলা হবে পীড়ন, ঠিক আছে। তো পীড়নও তোমার ঠিক একই রকম, তিন রকমের। কয় রকমের, দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি করতে যে পরিমাণ বল দিলাম তার জন্য দৈর্ঘ্য পীড়ন। আয়তন বিকৃতি করার জন্য যে পরিমাণ বল দিলাম তা কি, ওই যে মোচড়ের জন্য, আকারের জন্য যেটা, আকার পীড়ন। তাহলে আবার তিন রকম পীড়ন, তিন রকম। তো পীড়ন প্রত্যেকটার ক্ষেত্রে তোমার যে একক তা হলো নিউটন মিটার ইনভার্স 2, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, পীড়নের মাত্রা কি, এম এর ইনভার্স 1, টি ইনভার্স 2। বুঝতেই তো পারতেছে, এফ এর মাত্রা দিবা উপরে, নিচে হলো এরিয়ার মাত্রা, তাহলে তো হয়ে গেল। এটা এখান থেকে অঙ্কটা একবার একটু দেখে নিবা, জাস্ট এক নাম্বার অঙ্কটা একটু দেখে নিবা, আসবে না তা, জাস্ট একটু দেখে নেওয়ার জন্য আর কি। হুকের সূত্র, স্থিতিস্থাপক সীমার মধ্যে তুমি যদি পীড়ন বিকৃতি সমানুপাতিক, যত বেশি পীড়ন দিবা তত বেশি বিকৃতি হবে। পীড়ন বিকৃতি সমানুপাতিক, কি সুন্দর জিনিস, এটা তো স্বাভাবিক, যত বেশি টানবা তত বেশি লম্বা হবে, টান কম তো লম্বা কম। 1678 খ্রিস্টাব্দে
বিজ্ঞানী রবার্ট হুক এই সূত্র দিল, ঠিক আছে। ওকে, স্থিতিস্থাপক এখানে একটা ধ্রুবক আছে, এটাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক মানাঙ্ক বলা হয় বা স্থিতিস্থাপক ধ্রুবক বলা হয়। স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পদার্থের প্রকৃতির উপর এবং তাপমাত্রার উপর নির্ভর করে। খুব সুন্দর কোশ্চেন। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পদার্থের প্রকৃতির উপর তাপমাত্রার উপর নির্ভর করে, এই কথাটা কি তোমরা বুঝতে পারছো? এটা চিন্তা করে দেখো, একটা তামার তার আর একটা লোহার তার, দুইটা কি আমি সেম টান দিলে কি সেম লম্বা হবে? তো ডিপেন্ড করতেছি কিসের উপরে, কোন পদার্থকে টানতেছি সেটার উপরে না। এবার 2 নম্বর বিষয়, তাপমাত্রা কি করবে, গলাবে না? তাপ দিলে, যেমন লোহা রেলগাড়ি, ওই যে রেল রাস্তা গরমকালে কি হয়ে যায়, একটু লম্বা হয়ে বেঁকে যায় না? বুঝতে পারছি কি? হ্যাঁ, বেঁকে যাচ্ছে। তাহলে কোন তাপমাত্রার উপরেও ডিপেন্ড করতেছে, বাইরে কি বৃষ্টি হচ্ছে? তাহলে হ্যাঁ, তাহলে তাপমাত্রার উপরেও তোমার কি করবে, ডিপেন্ড করবে। কি বুঝতে পারতেছ? ওকে, শেষ। তো একক ক্ষেত্রফলের উপর যত গুণ বল প্রযুক্ত হবে, বিকৃতি হবে তত গুণ। পীড়ন এবং বিকৃতি সম্পর্ক বলে ফেললাম, লেখচিত্রের সাহায্যে পীড়ন বিকৃতি সম্পর্ক দরকার নাই আমাদের। ইস্পাত হচ্ছে রাবার বেশি স্থিতিস্থাপক। কেন কেন ভাই, তোমার দরকার আছে? তোমার জানতে হবে ইস্পাত হচ্ছে রাবার কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবার আমার স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 রকম। আমরা বললাম না, পীড়ন 3 রকম, বিকৃতি 3 রকম, ঠিক স্থিতিস্থাপক গুণাঙ্ক কয় রকম? 3 রকম। স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাহলে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক কি, পীড়ন এবং বিকৃতির অনুপাতকে বলা হবে কি? এখন একটা কথা খেয়াল করো, দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতি, তাহলে আবার দৈর্ঘ্যের জন্য এটা গুণাঙ্ক, ঠিক আছে। আবার আয়তন পীড়ন আয়তন বিকৃতি, তাহলে একটা ধ্রুবক। আবার তুমি যদি আসো আকৃতি পীড়ন আকৃতি বিকৃতি, একটা আসবে না? আচ্ছা, এই ধ্রুবকরা, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তু পীড়ন এবং বিকৃতি কি, বিকৃতি পীড়ন এবং বিকৃতি একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটাকে আমরা কি বলবো, স্থিতিস্থাপক গুণাঙ্ক। পীড়ন এবং বিকৃতি স্কেলার রাশি, তাই এটাও একটা কি রাশি? ওকে, তাহলে মাত্রা কত, একক কত, খুবই বেশি ইম্পর্টেন্ট। নিউটন মিটার ইনভার্স টু প্যাসকেল। তাহলে কয় রকমের গুণাঙ্ক? ইয়ংয়ের গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, আয়তনের গুণাঙ্ক। একটা হলো ইয়ংয়ের গুণাঙ্ক, আর একটা কি দৃঢ়তার গুণাঙ্ক, একটা হলো কিসের গুণাঙ্ক? তাহলে ইয়ংয়ের গুণাঙ্কটা মানে কি, ওই যে দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতির যে ধ্রুবকটা, ওইটাকে আমরা নাম দিছি, বিজ্ঞানী ইয়ংয়ের নাম অনুসারে কি দিয়ে দিছি, ইয়ংয়ের গুণাঙ্ক। শেষ। ইয়ংয়ের গুণাঙ্কের একটা সূত্র আছে, আমরা সবাই জানি। তুমি যদি আসো, এত সহজ জিনিস বুঝে যায়, তোমরা সবাই জানি ইয়ংয়ের গুণাঙ্ক। আমরা জানি পীড়ন মানে F/A, আর বিকৃতি মানে L/L। তাহলে করলে আসে 4 মার্কের অঙ্ক আসতো তোমাদের, কি কিউট অঙ্ক, হ্যাঁ, কতটুকু বিকৃতি হলো, কতটুকু কি হলো, পড়ে নিবা। তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক এবং এটার একক মাত্রা লাগবে, জাস্ট এতটুকু। ইয়ংয়ের গুণাঙ্কের শুধু কি লাগবে, এবং ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে কৃতকাজের খুব সুন্দর একটা সূত্র, কৃতকাজ ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে কৃতকাজের সূত্র। হ্যাঁ, দেখতে পাচ্ছ, এই যে এটা একটা কি সূত্রটা দাগ দিবে, ইয়ংয়ের কৃতকাজ কত, ইয়ংয়ের কৃতকাজ, এই সূত্রটা দেখে দাগ দিবা, আর একক মাত্রা লাগবে। এখান থেকে 1 নম্বর অঙ্কটা একবার দেখে নিবা, 2 নম্বরটা লাগবে না, ডিও অ্যাডমিশন টেস্টে আসছে 20-21 সালে, দরকার নাই। এই কোশ্চেনটা লাগবে আমার, এটা 3 স্টার, এটা 3 স্টার, এটা 3 স্টার একদম ভাই, 3 স্টার। আমি তোমাদেরকে নিয়ে অনেক আশা ভরসা, সত্যি কথা, তোমাদেরকে পড়ানো আমার একটা রিস্ক বা আমার একটা ইয়া লাগে, ভয় লাগে সবসময়, মানে অ্যাডমিশন, কারণ কি চান্স পাওয়া নিয়ে, কথা বলছো কিনা, মানে আমার একটা মাথার মধ্যে আমার নিজের একটা হেডেক, না তোমাদেরকে চান্স পাইতে হবে, হাই তারা জানে কি করে, এটা নিয়ে আমার সবসময় একটা কী থাকে, দুশ্চিন্তা থাকে মনের মধ্যে, টেনশন থাকে তোমাদেরকে নিয়ে, বুঝছো। মানে আমি পড়াচ্ছি, আমার তো খুশি হবে তোমরা যখন চান্স পাবে, এই জন্য আমি তো অলওয়েজ তোমাদেরকে নিয়ে আমার টেনশন করা লাগে দিই, তোমাদের পড়াশোনা নিয়ে, এই জন্য ধুমাইয়ে পড়তে হবে। মানে গেল এটা। কিন্তন বা দৃঢ়তা বা কাঠিন্যের গুণাঙ্ক 20-21 সালে আসছে। তাহলে কিন্তন পীড়ন এবং কিন্তন বিকৃতিকে কি বলা হবে, কাঠিন্যের গুণাঙ্ক। এটাকে কি বলা হবে, কাঠিন্যের গুণাঙ্ক। এটা কি এন দ্বারা প্রকাশ করবো আমরা, হ্যাঁ, আর ওটাকে ওয়াই দ্বারা প্রকাশ করছে। ওকে, তো এখানে যদি তুমি আসো, এখানে জাস্ট এখানে আসো, ওই কাঠিন্যের গুণাঙ্কের একক এবং মাত্রা, ইয়ংয়ের গুণাঙ্ক একক এবং মাত্রা যা তাই, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কিউট একটা কথা লিখে দিয়েছি, এই কথাটা সামনে আমরা পাবো, কোন গুণাঙ্ক কার জন্য আছে। তো তরল পদার্থের ক্ষেত্রে কোনো কাঠিন্যের গুণাঙ্ক নাই, বুঝছো, কারণ তরল পদার্থটা কি মসব দিবা তুমি, বুঝতে পারছো। এই তো কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, সেই জন্য কঠিন পদার্থের এই জিনিসটা একটু পর একটা জায়গায় আছে, আবার লাগে, আমি সেখানে পড়াই দিব না তোমাদেরকে। আয়তন,
স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তনের পীড়ন আয়তন বিকৃতি অনুপাতকে কি বলা হবে? আয়তন গুণকের একে কে দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ঠিক আছে। তো আয়তন গুণাঙ্ক এটাও ইয়ংয়ের গুণাঙ্কের অনুরূপ। ঠিক আছে, তো এটা মূলত হলো পানির ক্ষেত্রে থাকে, ঠিক আছে, তরলের ক্ষেত্রে থাকে, আমরা কঠিনের ক্ষেত্রে থাকতে পারে, দেখাবো তোমাদেরকে। এখন আছে সংনম্যতা, কম্প্রেসিবিলিটি। এটা কার মধ্যেই আছে? কম্প্রেসিবিলিটি গ্যাসের ক্ষেত্রেই আছে। চাপ প্রয়োগ করে আয়তন সংকোচন করে নেওয়াটাকে কি বলা হবে? কম্প্রেসিবিলিটি, হ্যাঁ, বা সংনম্যতা বলা হয়। কি বলা হয়? তাহলে এটা কার ক্ষেত্রে আছে? তা আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলা হবে। কি বলা হবে? আয়তন গুণাঙ্ক আমরা কি করছি? আয়তন বিকৃতি করছি, বড় ছোট করে ফেলতেছি, আর এখানে কম্প্রেস করে ফেলতেছি। কি করে ফেলতেছি? কম্প্রেস। হ্যাঁ, সংনম্যতার একক কত পড়ে নিবা। আয়তন গুণাঙ্ককে কখনো কখনো অসংনমতা বলা হয়। সংনমতা মানে কি? কম্প্রেসিবিলিটি। আর অসংনমতা মানে কি? আয়তনটা বড় করে ফেলতেছি আমি, বুঝো নাই? এই আর কি। এইবার আসো সেই মাখন জিনিসটাতে। কঠিন পদার্থের বেলায়, যারা কঠিন তাদের বেলায় কি আছে? ওয়াই আছে, কে আছে, এন আছে, অর্থাৎ তিনটেই আছে। কঠিন পদার্থের ইয়ংয়ের গুণাঙ্ক আছে, কাঠিন্যের গুণাঙ্ক আছে, তারপরে তোমার এটা কি? হ্যাঁ, সংগ্রামতা না, আরে আর একটা জানিস। কঠিন পদার্থকে তুমি তো কঠিনটাকে তুমি মোচড় দিতে পারবে না, মানে এটাকে ঘুরানো যাবে না। যেই কোনো কঠিন সব সবসময় লোহা হবে তেমন তো না, বুঝতে পারছো? কঠিন যেটাই হোক। আর তরল এবং বায়বীয়দের ক্ষেত্রে শুধু থাকবে কি? কে। যারা আচ্ছা গেল। আর গ্যাসীয়দের ক্ষেত্রে থাকে কি? কম্প্রেসিবিলিটি। ঠিক আছে, তো এই বক্সটা তোমাদের পরীক্ষার জন্য লাগবে। এই বক্সটা পরীক্ষার জন্য কি লাগবে? পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখবা। ঠিক আছে, দেখো এখানে একটা মজার জিনিস খেয়াল করো। পানি এবং দেখো পানি পারদ, এটা কিন্তু তোমার কি তরল না? গ্লিসেন তরল না? দেখ এদের কি নেই? ইয়ংয়ের গুণাঙ্ক নাই, দৃঢ়তার গুণাঙ্ক নাই, এদের আছে কি? আয়তন গুণাঙ্ক। ঠিক আছে, এগুলো খেয়াল করবা, এগুলোর প্রত্যেকটা লাগবে। আর এখান থেকে তিনটা লাগবে। খুব দেখো মেডিকেল পড়তে 17-18 সালে আসছে, আরও আসছে। তার মানে মেডিকেলের কোশ্চেন কিন্তু রিপিট হবে না, কিন্তু সেম টপিক থেকে আসে, বুঝতে পারছে? রিপিট হবে না, লোয়ারটা আসছে তার মানে এটা না, কিন্তু আসবে পানি কাঁচারটা আসতে পারে, এইটা আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতিশক্তি কি তো কাজ, এখান থেকে এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। এখান থেকে আমি একটু আগে যেটা বললাম তোমাদেরকে, কি তো কাজ, একক আয়তনের সঞ্চিত শক্তি, দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, আর কৃত কাজের সূত্রতে একটু আগে আমি পড়াইছিলাম। আয়তন বিকৃতির জন্য কৃত কাজ কত? আয়তন বিকৃতির জন্য কৃত কাজ হলো হাফ ইন্টু আয়তন পীড়ন আয়তন বিকৃতি। কিন্তন বিকৃতির জন্য কৃত কাজ কত রকম? পীড়ন ইন্টু বিকৃতি। এটাকে শক্তির ঘনত্ব বলে। জাস্ট সম্পর্কটা একটু মনে রাখা, আর কিছু না, জাস্ট সম্পর্কটা মনে রাখা। একটি টানা তারে হঠাৎ ছিঁড়ে গেলে তারটি কেন উত্তপ্ত হয়? কেন উত্তপ্ত ভাই দরকার নেই আমার। বল দ্রবক, বল দ্রবক মানে কি? একটা নির্দিষ্ট স্প্রিং কি আমি যদি টানি, এফ সমানুপাতিক এক্স, টানলে এফ পরিমাণ বল দিছি, এক্স পরিমাণ লম্ব হয়ে গেছে। এখন এটা কথা বলছো, স্প্রিংটা তামার তার হলে একরকম, লোহার তার হলে একরকম, ডিপেন্ড করতেছে না? তা আমি একটা কাজ করি, এফ সমানুপাতিকটুকু উঠাই, আমি এখানে দিয়ে দিলাম কে এক্স। এই যে কে আছে না, কে ইকুয়াল টু লিখতে পারি কত? এফ বাই তোমার হলো কত? কে যদি লিখি তাহলে তোমার কি আসে? এফ বাই এক্স আসে না? এই যে ব্যাপারটা, এটি হলো তোমার কি, এই যে কে, এটা কি বলা হবে? বল ধ্রুবক। এটাকে কি বলা হবে? বল ধ্রুবক। এটাকে বলা হবে বল ধ্রুবক। ঠিক আছে, তাহলে কে ইকুয়াল টু এফ এক্স, এটাকে বল ধ্রুবক। বল ধ্রুবকের মাত্রা একক কত? মাত্রা কত? ওকে। স্প্রিং তৈরির জন্য ইস্পাত ব্যবহার করা হয় কেন? সেটা আমাদের লাগবে। ইস্পাত তৈরির জন্য কোনটা ব্যবহার করা হয়? ইস্পাত। ঠিক আছে, কারণ ইস্পাতের অনমনীয়তা অনেক বেশি, তাই স্প্রিং তৈরিতে ইস্পাত ব্যবহার করা হয়। শেষ। স্প্রিং এর সমভাব, এবার স্প্রিংকে আমরা শ্রেণী সমভাব রাখতে পারি, সমান্তরাল রাখতে পারি, এগুলো তোমরা ক্লাস মানে অঙ্ক লাগে, এগুলো অঙ্ক আমাদের লাগবে না। তুমি জাস্ট সূত্রটার দিকে তাকাবা, যখন শ্রেণী সমভাবে রাখি তখন কি হয়? ওই যে আরে কি তুল্যরোধ আছে না, তুল্যরোধ, তো তুল্যরোধের ক্ষেত্রে এগুলো উল্টা মনে রাখবা। হ্যাঁ, রোধের ক্ষেত্রে শুধু ওই যে আমরা যখন শ্রেণী সংযোগে রাখি তখন আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু। এই শুধু রোধের ক্ষেত্রে ছাড়া যত জায়গায় পড়বা তুমি ওয়ান বাই, মনে করো আমি বোঝাচ্ছি স্প্রিংয়েরটা, তাহলে কে এস সমান সমান ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। বুঝতে পারছি? একমাত্র রোধের বেলায় কি সেটা যোগ,
শ্রেণী সংযোগে কি দেই আমরা? এছাড়া বাকি জীবনে যত জায়গায় পড়বা তুমি কেমনে পড়বা? মানে বিপরীতটা, সমান্তরালের মতনটা, এটাই হলো। যেমন আমরা এটা আর কোথায় পাবো? ধারকের মধ্যে পাবো, ধারকের সমবাহ, ক্যাপাসিটরের সমবাহ, স্থিতিতে পাবো, বুঝছো? এবার আসি স্প্রিং এর সমান্তরালে আসো। স্প্রিং এর সমান্তরালে আসো। এই যে মাত্র আমি যেটা বললাম তোমাদেরকে, দেখেন তো কি দেখছো? দেখছো সমান্তরালে কি করছে? তার মানে রোদের সাথে তো সবসময় খেয়াল করবা। তার মানে আমি শিখাই দিলাম রোদেরটা সবসময় তো মনেই থাকে, কারণ ক্লাস 10-এ তো রোদেরটা দেখে আসছো, এটাই ভালো মনে থাকে তোমাদের। আর বাকি যত জায়গায় আছে সব কি উল্টা, রোদের উল্টা। স্প্রিং এর শক্তি তো সবারই মনে আছে, এই সমান তো হাফ কে স্কোয়ার, ঠিক আছে, কে এক্স স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আমরা তো কিন্তু সবাই একটা জিনিস জানি, ই সমানুপাতিক এক্স স্কোয়ার, কি স্কোয়ার। যদি বলা হয় থাকে স্প্রিং এর স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলো, শক্তি কত গুণ হবে? 4 গুণ হবে, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার। হ্যাঁ, তারপরে এখান থেকে এই কোশ্চেনটা পড়বে, একটি গুটি বা পাথর যত হালকা হয় সেটি তত জোরে নিক্ষিপ্ত হয়। শেষ। কেন নিক্ষিপ্ত দরকার নাই, এগুলো দরকার নাই। 2 নম্বর কোশ্চেনটা পড়ে নিবা, ঠিক আছে। তোমরা কি এগুলো পড়া বাসায় থেকে পড়ো? ম্যাথগুলো আসলে দেখো, দেখবা ম্যাথ দেখবা। কালকে তো বন্ধ রাখবো না, মানে কালকে তোমাদের পড়ার সুযোগ দিব। তাহলে এটুকু গেল, এটুকু দরকার নাই। পয়সন অনুপাত, পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। এটা মনে করো কেউ যদি আমাকে টাইনা লম্বা করে ফেলে, একদম চিকন হয়ে যাবে না? আমার যদি এরকম দেয় ভর্তা বানাতে, এটাকে মোটা হয়ে যায় না? এরকম হয় কি না? তুমি এটাকে যদি তুমি টাইনা লম্বা করে, চিকন হয়ে যাবে কিনা? তাহলে দৈর্ঘ্য বিকৃতি যদি হয় তো পার্শ্ব বিকৃতি হয়। এই জিনিসটা একটা অনুপাত, এটা কি একটা ধ্রুবক। এই দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতি একটা ধ্রুবক রাশি, এটাকে পয়সন অনুপাত বলা হয়। এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। পয়সন অনুপাত থেকে একটা সীমা আছে, শুধু সীমাটা লাগবে। এই যে দেখছো, এ টু জেড ভাই, আমার দাগাবো যা এগুলোই পড়বা, এর বাড়ি কিছু। এই যে সীমাটা এত বেশি পরীক্ষাতে আসছে না? পড়াশোনার অনুপাত সীমা কোশ্চেনটা করবে কোত্থেকে? দাগানোর লাইন আমরা দা এমসিকিউ করতে পারে না, মানে একদম বেশি বেশি করে আমরা দাগাচ্ছি, সংখ্যাও দাগাই দিতেছি। আর করবে কোনটা দাগা থেকে? মানে কোশ্চেনটা করবে কোত্থেকে? মাত্রা একক অনুপাত, যেহেতু একই রকম তাই এটা মাত্রা একক নাই, তাহলে সীমাটা বেশি ইম্পর্টেন্ট। পয়সন অনুপাত আর সীমাকেই হাফ থেকে -1-এর মধ্যে, শেষ। এবারে পয়সন অনুপাতের তো এটা বলা হয়েছে, কিন্তু মান দিয়া যদি দেয়, পয়েন্টে যদি দেয়, তাহলে 0.2 থেকে 0.4, আর যদি তোমাকে কি বলে ওই -1 হাফ দেয়, তাহলে সেটা মনে রাখবো, ঠিক আছে। এরপর আসো পয়সনের অনুপাত। তাহলে পয়সনের অনুপাত আবার কি করতে হবে? মুখস্থ করতে হবে। তাহলে কয়টা বক্স পেয়ে গেছে অলরেডি? 2টা। এইভাবে আমরা সামনে তরঙ্গ অধ্যায় পড়াবো, তরঙ্গের একটা আছে, কম্পাঙ্কের একটা হার্জ। ক্লাসে কথা বললে কত, জেট প্লেন চলে গেলে কতটুকু হার্জ, তো সেই বক্স এইভাবে যত বক্স পড়ার টেবিলের সামনে সুন্দর করে কি করতে হবে? লাগাইতে হবে। বুঝতে পারছি? কারণ পরীক্ষার আগের দিন তুমি সব পারবা, কিন্তু এই বক্সের মানগুলো বলে যাবা। তাহলে তুমি যদি একটানে বক্স সবগুলো এক নজরে চলে আসে, তাহলে সবচেয়ে সুবিধা না? একটানে তুমি ফিজিক্সের সবগুলো বক্স পেয়ে গেছো, সাথে আরো অনেক বক্স আছে। যেমন তোমরা অষ্টম অধ্যায়ে পড়বা সেকেন্ড পেপারে, কার্য বিভাগকের মান কত, নিকেলের কার্য বিভাগক কত, আয়রনের তামার কত কার্য বিভাগকের মান আছে না? এই তো পড়তে পড়তে মনে থাকবে ভাই। এই জন্যই তো তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিলাম, পড়তে 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 মনে থাকবে। তুমি তো সবই জানো, এগুলো গুণাঙ্ক কাকে বলে তা তো মুখস্থ আছে, কিন্তু পদার্থের এগুলো। তাহলে এই 9টা জিনিসের মান টানা মুখস্থ করবো ভাই, এত সুন্দর করে ধরাই দিচ্ছি। এরপরে যদি তোমরা মুখস্থ না করতে পারো, তাহলে আর কিছু করার নাই। এগুলো দরকার নাই। স্থিতিস্থাপক ধ্রুবকগুলোর মধ্যে সম্পর্ক, এটা যদি কেউ ভালো পারো তাহলে সে একটু রিডিং পড়ে নিবা। স্থিতিস্থাপক ধ্রুবকগুলোর মধ্যে সম্পর্ক, তো ওয়াই কে এবং সিগমার মধ্যে সম্পর্ক কি, এগুলো তো কিছু সূত্রের মতন সম্পর্ক, বুঝছো? এগুলো তোমাদের লেভেলে লাগে না, তারপরে একটু মনে রাখা দরকার যে ওয়াই এর সাথে কে এবং আলফার সম্পর্ক কেমন, এন এর সাথে কেমন সম্পর্ক, এই সম্পর্কগুলো, বুঝছো? এটা কারো মনে একবার একটু দেখে রাখো, আশা সম্ভাবনা কম, একটু কঠিন হয়ে যায় তো, শেষ। এরপরে আমরা চলে আসি প্রবাহীর প্রবাহ। এই যে প্রবাহী যারা, তাদের মধ্যে দিয়ে কি পরিমাণে প্রবাহ হবে, তো আমরা জানি পদার্থ হলো 2 রকমের, একটা কঠিন, অপরটা হলো কি প্রবাহী। প্রবাহী আবার জানি কয় রকম ছিল? 2 রকমের, একটা ছিল তরলের যেটা হলো অসংকোচনীয়, আর একটা হলো গ্যাস যেটা হলো সংকোচনীয়। তো এক স্থান থেকে অন্য স্থানে কোনো জিনিস যাওয়াটাকেই বলা হবে প্রবাহীর প্রবাহ। আচ্ছা, এখন
প্রবাহী যদি ইনকম্প্রেসিবল হয় এবং এর মধ্যে কোনো অভ্যন্তরীণ বাধা বা সান্দ্রতা না থাকে তাকে আদর্শ প্রবাহী বলে। এই কথার মানে কি? কোনো একটা, আমরা যখন রাস্তা দিয়ে চলি এখানে থাকে ঘর্ষণ না? ঠিক একই রকম কোনো প্রবাহীর মধ্য দিয়ে যদি কিছু যায় তখন সেখানে যেটা বাধা দেয় তার নাম হলো সান্দ্রতা। কারণ সান্দ্রতার ঘর্ষণে এক কথা বোঝো। কাউকে রাস্তা দিয়ে নিচ্ছি আমি ঘর্ষণ, কাউকে বাতাসের মধ্যে দিয়ে নিচ্ছি সান্দ্রতা, কাউকে পানির মধ্যে দিয়ে নিচ্ছি তাকে কি বলা হবে? সান্দ্রতা। সান্দ্রতা মানে কি? ঘর্ষণ। ওটা হলো তরল আর গ্যাসের জন্য, আর ঘর্ষণ হলো কিসের জন্য? হ্যাঁ, যার মধ্যে কোনো সান্দ্রতা নাই তার মানে আদর্শ। ঠিক আছে? তো প্রবাহী সান্দ্র অসান্দ্র দুই রকম হতে পারে। ভাই মাখন একটা জিনিস, প্যাচ লাগবে খুবই, আমি একটু সবাইকে পড়াই দিচ্ছি। ওই যে কোনটাকে কি বলে, কখন কোনটাকে কি বলবো? যদি সর্বক্ষণ প্রবাহের বেগ দুবু থাকে তখন তাকে বলবো সমপ্রবাহ। এরপরে আসো, যদি যদি সর্বক্ষণ প্রবাহের বেগ এক না থাকে তখন তাকে বলবো অসম। কি বলবো? অসম প্রবাহ। যদি প্রবাহ সর্বত্র দেখো দেখো চেঞ্জটা কোন জায়গায়? এখানে বলছো ধ্রুব আর এখানেই বলছে কি? প্যাচ লাগবে। যদি বলে ধ্রুব থাকে সম, যদি বলে সমান থাকে তাহলে স্থির প্রবাহ, তখন তাকে কি বলবে? সব পানির ব্যাগ এক, তখন দেখে মনে হবে যে কি পানিটা স্থির আছে, পানিটা কি অবস্থায় আছে। ওকে, সমবেগে চললে মনে হয় জানে কি স্থির থাকে না। আচ্ছা, যদি সর্বত্র প্রবাহের ব্যাগ সমান না থাকে, কি থাকে? সমান না থাকে, তবে তাকে কি বলা হবে? অস্থির। তাহলে অসমের সাথে মিলে যাবে অস্থির। ব্যাগ একই না থাকে, আর এখানে কি লিখছে? তাহলে ওই যে শুধুমাত্র বীজে পাওয়া যায় কোনটা? প্রোলামিন। বীজে বেশি পরিমাণ পাওয়া যায় কোনটি? বীজে বেশি পরিমাণ পাওয়া যায় কোনটি? গ্লোবিউলিন। শুধু বীজে কোনটি পাওয়া যায়? প্রোলামিন। আবার ছিল কি? শস্য দানায় কোনটি থাকে বেশি? গ্লুটেলিন। দেখছো প্যাস, এইভাবে কিন্তু প্যাসটা লাগবে। এই জন্য তোমাকে পড়তে হবে একটু সিস্টেমিক ওয়াইজ। সবাই পড়বে কিন্তু তোমার কারেকশন করে নিতে হবে, সুইফট হইতে হবে যে কোনগুলোতে সমস্যা বাঁধবে। আমি এই সমস্যাগুলো তোমাদেরকে ধরাই দিই সবসময়। আমি আমার সামনে যেটাই পড়বে এই ধরনের সমস্যা আমি তোমাদেরকে দেখাই দিব। তোমাদের কাজ হলো আমি যতটুকু পড়া যেমনি পড়া বাসায় যেয়ে অতটুকু এইভাবে পড়ে নিবা, এর বাইরে কোনো কাজ নাই। সমরেখা বা স্রোতরেখা বা শান্ত স্টিম লাইন মোশন। যদি তরলের প্রবাহকালে প্রবাহ পথের প্রত্যেকটি বিন্দুতে প্রবাহের বেগের মান দিক যদি সর্বত্র সমান হয় তখন তাকে স্টিম লাইন মোশন বলা হয়। স্টিম লাইন মোশন ব্যাপারটা আমি বুঝাই দিচ্ছি তোমাদেরকে। এই হলো একটা প্রবাহী, এই একটা রাস্তা, নদী। ঠিক আছে? নদীর মধ্যে প্রত্যেকটা পানির অণু সবাই যদি একই দিকে একইভাবে একই বেগে যায় তখন তাকে বলবে স্টিম লাইন। স্টিম লাইন মোশন, আমাদের রক্ত স্টিম লাইন মোশন। কি মোশন? স্টিম লাইন মোশন। আর যদি এমন হয় একটা অন্য এদিকে যাচ্ছে আর একটা অন্য এদিকে যাচ্ছে, একটা অন্য এদিকে একটা অন্য এদিকে, তখন তাকে টার্বুলেন্স বলা হয়। কি বলা হয়? বিক্ষিপ্ত প্রবাহ। কি বলা হয়? টার্বুলেন্ট মোশন। ঠিক আছে? অশান্ত বেগ। তাহলে শান্ত বেগ, স্টিম লাইন মোশন পরীক্ষার জন্য খুবই বেশি আসবে, এগুলোর অঙ্ক লাগে। আমি একটু দেখাই দিচ্ছি। প্রত্যেক বিন্দুতে যদি থাকে, আর যদি বিন্দুতে বেগের মান এবং দিক নির্দিষ্ট না থাকে তখন তাকে টার্বুলেন্স বলা হয়, অশান্ত প্রবাহ। একটা নির্দিষ্ট বেগ আছে, যে বেগের পরে চলে গেলে শান্ত বেগ অশান্ত হয়ে যায়, স্টিম লাইন হয়ে যাবে টার্বুলেন্ট। এটাকে বলা হবে কি? এটাকে বলা হয় ক্রিটিক্যাল ভেলোসিটি। আমরা পড়াবো তোমাদেরকে সামনে। স্রোতরেখা প্রবাহ, যেটা মাত্র বুঝালাম আমি, যে সামগ্রিক তরলে একই দিকে যায়। ঠিক আছে? ওকে ওকে ওকে, এটাকে স্টিমলাইন মোশন। আরেক নাম কিন্তু ধারণরেখা প্রবাহ, সংজ্ঞা লাগবে না। স্টিমলাইন মোশন, এই যে দেখো ক্রিটিক্যাল ভেলোসিটি, যে বেগে কোনো তরল প্রবাহ ধারণরেখা থেকে অর্থাৎ স্টিম লাইন থেকে টার্বুলেন্ট হয়ে গেল তার নাম কি? সংকট বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি বলছি আমি। ধারণরেখা প্রবাহের বৈশিষ্ট্য কি? খুবই বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। এগুলা গতি বা সরল বা বক্ররেখা হতে পারে, যেমনি হোক না কেন কিন্তু সবাই একদিকে যাবে। প্রত্যেকটা অণু একসাথে একই দিকে যাবে, কিন্তু দুই দিক এক একটা এক এক দিকে গেলে কি হবে? বিক্ষিপ্ত হয়ে যাবে। কোন গতিরেখা পরস্পর ছেদ করে না, অর্থাৎ সবাই এক তালে যাবে, একটা গতিরেখা ছেদ করবে না। ব্যাগ বেশি হলে ঘন হয়ে যায় এবং তখন টার্বুলেন্সের দিকে চলে যাবে। গতিরেখা মানে কি জানো? গতিরেখা মানে বলছে এই যে একটা গতিতে গেছে না, এর গতিতে গেছে না, এর মতো করে গেছে না, একটা আরেকটার মধ্যে ক্রস করছে না। যত বেশি আসবে তত আবার কাছাকাছি চলে আসে। ও তাহলে সান্দ্রের উদাহরণ কি? আমাদের রক্ত। রক্ত কি? এই যে দেখো, দেখছো কোথাকার কোন এমসিকিউ যে দাগাইছি এই অধ্যায়, সে কি কিছু দাগাইছি আলটিমেটলি? এদের মধ্যে লাল দাগ পাইতেছে খুব একটা, ওই জাস্ট একক মাত্র কয়েকটা দাগাই রাখছে। এইসব জিনিস
যারা আমরা 7-8 বছর পড়াইতেছি যেই কোনো জায়গা থেকে আমরা পারি। যে কোনো দেখবো বায়োলজির ফাহাদ ভাই বলেন না, ফাহাদ বায়োলজি, ও কিন্তু দেখবো সব অধ্যায় মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো নিয়ে আলোচনা করে, দেখবো কিনা ফাহাদ বায়োলজি রাজশাহীর, চিনছো না? ও মাঝে মধ্যে দেখবো 5 মিনিট ভিডিও বানায়, এই ভিডিও বানায়, ওই ভিডিও বানায়, এগুলো আমিও বানাতে পারতাম, কিন্তু আমার লজিস্টিক সাপোর্ট নাই। মানে আমার কি ক্যামেরাম্যান একজন থাকবে, এডিট করে ভিডিওটা আপলোড দিবে, এরকম মানুষ আমার আছে নাই, আমার টাইমই তো নাই, আমি দৌড়ে আপলোডটা দিয়ে আমার যাচ্ছে হলো ওটিতে। কথা বুঝছো? তাহলে আমি এখন কোনো রকম তোমাদেরকে নিচ্ছি, তাহলে এইগুলো আমি বানাতে পারতাম কত ধরে ধরে, একটা 3 মিনিটের একটা জিনিস নিয়ে আমি এই ভিডিওটা বানাতে পারতাম না এই সমস্যা ইয়েটা নিয়ে। আচ্ছা যাই হোক, তো যারা আমরা পড়াইতে থাকি আমাদের এগুলো মুখস্থ হয়ে গেছে, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন যে কোন জায়গাতে, আমি আমাকে না বললো আমি জানি এখানে একটা লাইন বাকি রেখে আসছে, যেন আমি জানি যে রক্তের কথা এখানে বাকি আছে, এই জন্য আমি আবার খুঁজলাম, নিচের দিকে নামছি কিন্তু আমি অলরেডি এখান পর্যন্ত আসছি না। আচ্ছা পরে আমি কেন উপরের দিকে উঠছি, আমি জানি রক্তের লাইনটা মিসিং আছে, আমি দাগাইনি, এই জন্য আমার উপরে উঠে দাগাইলাম রক্তের লাইনটা, এই জন্য আমি লাইন মিসিং, আমি জানি কোন পরে কী লাইন আসবে। বিক্ষিপ্ত প্রবাহ, বিক্ষিপ্ত প্রবাহ কি? বিক্ষিপ্ত প্রবাহ হলো যদি সমান্তরাল না চলে বরং আবর্ত এবং ঘূর্ণির সৃষ্টি করে, তখন তাকে কি বলা হবে? বিক্ষিপ্ত বা বিশৃঙ্খল প্রবাহ। তো এই বিক্ষিপ্ত প্রবাহ, এবার আসি, একটা মান আছে রেনল্ড, বিজ্ঞানী রেনল্ডের একটা সূত্র দিছি, এই সূত্র তোমাদের লাগবে না, কিন্তু একটা মান আছে। এই রেনল্ডের এই মান হলো, তো বলছি রেনল্ডের ধ্রুবকের মান যদি 2000 থেকে 3000 মধ্যে হয়, তাহলে তরল প্রবাহ ধারণা থেকে বিক্ষিপ্ত হবে। আর যদি রেনল্ডের মান 3000 উপরে চলে যায়, পুরোপুরি বিক্ষিপ্ত হয়ে যাবে। আর রেনল্ডের মান যদি 2000 নিচে আসে, তাহলে সে কি থাকবে? ধারণা। কথা বুঝতে পারছি? রেনল্ডের একটা ধ্রুবক দিচ্ছে ভাই, এর বেশি হলে খারাপ মানে ধারণা থেকে টার্বুলেন্ট হয়ে যাবে, এর নিচে থাকলে সেই ধারণাকে প্রবাহ থাকবে। হ্যাঁ, তাহলে বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য কি? হ্যাঁ জানি, সমান্তরাল থাকবে না, এক একটার মধ্যে চলে যাবে, এক এক দিকে চলে যাবে, কণাগুলো এক একটা ব্যাগ ভিন্ন হবে, ঘূর্ণিপাকের মতন তৈরি হবে। বিক্ষিপ্ত প্রবাহ সর্বদা অশান্ত থাকবে। আর এইটাই তো তোমার পানির মধ্যে জলোচ্ছ্বাস আসে না, ঘূর্ণিঝড় হয় না? প্রান্তিক বেগ অন্ত বেগ, ওই যে আমি তোমাদেরকে বলছিলাম, আমরা জানি ভি সমানুপাতিক টি, আমরা জানি কি ভি সমানুপাতিক কি টি, ভি সমানুপাতিক কি টি। তাহলে আমাদের 20টির প্রাণী উপর থেকে যত নামতেছে সময়ের সাপেক্ষে, তাহলে কি ব্যাগের মান বাড়ার কথা না? এবং তোমার পিঠের মধ্যে পড়লে পিঠ দিয়ে ঢুকে দেওয়ার কথা, মারাত্মক ব্যথা পাওয়ার কথা, কিন্তু আলটিমেটলি ব্যথা পাচ্ছে না। বস উপর থেকে যখন পড়তেছে 20টির প্রাণী, নিচ থেকে ঊর্ধ্বমুখী একটা প্লবতা কাজ করে, আর একটা হলো সান্দ্রতা, এই দুইটা ক্রস করে মনে করো আমি দৌড়ে যাচ্ছি পানির মধ্যে দিয়ে, আমি যখন দৌড় দিতে যাব পানি আমাকে কি করবে? তো পানির মধ্যে কখনো দৌড় দিলে তোমরা এখানে সামনে রাস্তায় দৌড় দাও, আর পানির মধ্যে দৌড় দিতে গেলে পানির মধ্যে এটা কি আটকে যাও না তুমি? পানি কি, পানি তোমাকে এদিকে ধাক্কা দিচ্ছে। তো উপর থেকে যখন নামবে বাতাসের ঊর্ধ্বমুখী প্রবাহ আর সান্দ্রতা, এই দুইটাকে ক্রস করে নামতে যায় 20টি প্রাণী একটা নেট একটা ধ্রুব ব্যাগে এসে পড়ে। ব্যাগ কমতে কমতে একটা ব্যাগের মান কি হয়? বাড়ার পরিবর্তে কি করে? কমে। এবং একটা নেট একটা ধ্রুব ব্যাগে এসে তোমার গায়ে পড়বে। ওই যে ধ্রুব ব্যাগ, ওইটা কি বলা হবে? টার্মিনাল ভেলোসিটি। ওটাকে কি বলা হবে? তাহলে একটা হলো ক্রিটিক্যাল ভেলোসিটি আর একটা টার্মিনাল ভেলোসিটি। যেটা টার্মিনাল ভেলোসিটি ওটাই হলো তোমার কি অন্তবেগ বা প্রান্তিক বেগ। বুঝতে পারছি আমি? তো সংজ্ঞাটা তোমাদের পরীক্ষার জন্য লাগবে না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি বললাম। তো টার্মিনাল ভেলোসিটি কি জিনিস এখানে একবার দেওয়া আছে, রিডিং পড়ে নিবা। তো টার্মিনাল ভেলোসিটি কিসের উপর ডিপেন্ড করে? তাহলে এক নাম্বার সান্দ্রতার ব্যস্তানুপাতিক, যত বেশি সান্দ্রতা, ঠিক আছে, তাহলে বলছো প্রান্তিক ব্যাগ কোনো নির্দিষ্ট সান্দ্রতা ব্যস্তানুপাতিক, সান্দ্রতা বেশি হলে ব্যাগ কম হবে, এটাই তো, কারণ সান্দ্রতা তো টানে ধরে রাখতেছে না। প্রান্তিক বস্তু এবং তরলের ঘনত্বের সমানুপাতিক, হ্যাঁ, যত বেশি বস্তুর ব্যাগ থাকবে ঘনত্ব বেশি থাকবে সেটুকু তত দ্রুত এসে নামবে না। প্রান্তিক ব্যাগ পরন্ত গোলকের ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। যদি গোলকের মতন কল্পনা করো তুমি, এগুলো যে অঙ্ক আসতো মেঘখণ্ড 20টির পানি হয়ে নিচে নামলো, বুঝছো, এগুলো এরকম ম্যাথ থাকে। আচ্ছা, বলছে প্রান্তিক ব্যাগ পরন্ত গোলক মানে কি? যে বস্তুটা পড়তেছে তাকে একটা গোলক কল্পনা করলে তার যে ব্যাসার্ধ থাকবে তার ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। এই হলো 3টা জিনিস, সম্পর্ক, জাস্ট 3টা সম্পর্ক বুঝতে তো সহজ। এই 3টাকে আমরা এখন কি করব? এই যে তাহলে উদাহরণ কি, বৃষ্টির ফোঁটা আমাদের পড়তেছে, এটা কিসের উদাহরণ ছিল? তার মানে প্রান্তিক ব্যাগ বা অন্তব্যাগ বলতে পারি। এরকম অনেকগুলো ব্যাগ দিয়ে রাখবে যে বৃষ্টির ফোঁটা নিচের কোনটার উদাহরণ। এবার সান্দ্রতা, তাহলে সান্দ্রতা পদার্থটা বিশেষ ধর্ম কার মধ্যে আছে? হ্যাঁ, তরল এবং বায়ুর মধ্যে আছে। ওকে, সান্দ্রতার উদাহরণটা আমাদের খুব বেশি লাগবে, কার সান্দ্রতা বেশি। হ্যাঁ,
আলকাতরা তেল এবং দুধ এবং পানির সান্দ্রতার এই কর্মটা খুবই বেশি লাগবে। কার সান্দ্রতা বেশি? আলকাতরা, মানে আলকাতরার মধ্যে আঠা বেশি। ও সান্দ্রতাকে কখনো সময় আঠাত্মতা বলা হয়। কি বলা হয়? দেখবা লেখা আছে এটা, এই যে দেখছো লেখাগুলো আছে, কমন কথা। সান্দ্রতাকে কখনো কখনো প্রবাহের আঠাত্মতা বলা হয়। বিজ্ঞানী নিউটনের এই সান্দ্র তোমার একটা সূত্র, নিউটনের অভিমত অনুসারে ধারণ রাখা প্রবাহের ক্ষেত্রে, আচ্ছা এটা হলো ধারণ রাখা প্রবাহের ক্ষেত্রে একটা নিউটনের একটা সূত্র দিচ্ছে। এই সূত্রটা হলো এইটা, মনে রাখবা। এই সূত্র থেকে আমরা কি বুঝতেছি? সান্দ্রতা বল ক্ষেত্রফলের ব্যাগের অবক্রমের সমানুপাতিক। এই কথার মানে কি? ব্যাগের পরিবর্তনের সমানুপাতিক, ব্যাগের পরিবর্তন বা ব্যাগের ডিফারেন্সিয়ালের সমানুপাতিক। ওকে, এখানে একটা ইটা আছে, ইটা দেখো, এই ইটাটাকে বলা হয় তোমার হলো সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে, বা সান্দ্রতা গুণাঙ্ক। কি বলা হয়? সান্দ্রতা গুণাঙ্ক। ইটাটাকে বলা হবে সান্দ্রতা গুণাঙ্ক, যা তরলের প্রকৃতির উপর ডিপেন্ড করে। তার মানে কোনো একটা তরলকে আমি টেনে নিয়ে যাচ্ছি, কোনো একটা বস্তুকে তরলের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাচ্ছি, ডিপেন্ড করতেছে কার মধ্যে দিয়ে। পানির মধ্যে দিয়ে নিয়ে গেলে একরকম, দুধের মধ্যে দিয়ে নিয়ে গেলে একরকম, আলকাতরার মধ্যে দিয়ে টাইনা নিয়ে গেলে একরকম। এক একটা মেটেরিয়াল এক এক রকম, ঠিক আছে। তো যারা এই সূত্র মেনে চলে এবং ধারণ রাখা প্রবাহ সংক্রান্ত, এদেরকে নিউটনের সূত্র বলা হয়, এবং ওই তরলগুলোকে নিউটনিয়ান তরল বলা হয়। কি বলা হয়? আর যারা এই সূত্র মানে না, তারা হলো অনিউটনীয় তরল। যারা মানে না তাদেরকে আমরা বলবো কি? অনিউটনীয় তরল। সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা সহগ, একটু আগে যেটা বললাম, ইটাকে বলা হয়। তো ইটার জিনিস, সান্দ্রতা গুণাঙ্ক বা মানাঙ্কের সূত্র খুবই বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। একক কি? নিউটন মিটার, নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 1। এটা একটু সবাই ভুলবা। নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2 বা প্যাসকেল সেকেন্ড, বুঝছো? আর সান্দ্রতার একক হিসেবে অনেকে এটাকে পয়েজ এককও ব্যবহার করে। আর একটা একক আছে তার কি? 10 পয়েজ। আর 10 পয়েজ মানে 1 নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। এটাকে কি বলা হচ্ছে? ঠিক আছে, ওকে। সান্দ্রতাকে অনেক সময় গতীয় সান্দ্রতাঙ্ক বলা হয়। কি বলা হয়? সান্দ্রতাকে অনেক সময় গতীয় সান্দ্রতাঙ্ক বলা হয়। কি বলা হয়? গতীয় সান্দ্রতাঙ্ক বলা হয়। সান্দ্রতাঙ্ক অনেক সময় কি বলা হয়? গতীয় সান্দ্রতাঙ্ক বলা হয়। আচ্ছা, এখন আসি আমরা এখান থেকে আসি, খুবই দুইটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ডিপের এমসিকিউ। দেখো এগুলো কারো চোখেই পড়ে নাই, যে দেখাইতে তার চোখেই পড়ে নাই। সান্দ্রতা সহগ বেশি হলে প্রবাহী বেশি কি হয়? আচ্ছা, এখন এমসিকিউ যেটা ইম্পর্টেন্ট সেটাতে আসি। গ্লিসারিনের সান্দ্রতা সহগ পানির থেকে কত গুণ বেশি? 1000 গুণ বেশি, ঠিক আছে। আবার আমরা বলতে পারি যাতে সান্দ্রতা কোনো কিটার মান শূন্য, সেই সকল তরল অনিউটনীয়। ভাই এত বেশি ইম্পর্টেন্ট এই এমসিকিউ। অনিউটনিয়ান তরল উদাহরণ দাও। তৈল এবং রং, অনিউটনিয়ান তরল উদাহরণ দাও। কি এগুলো তোমাদের শর্ট সিলেবাসে ছিল না? ঠিক আছে, তাহলে কক্ষতা তাপমাত্রায় গ্লিসারিনের সান্দ্রতা গুণাঙ্ক পানির চেয়ে কত গুণ বেশি? 80 ডিগ্রি সেলসিয়াসে পানির সান্দ্রতা গুণাঙ্ক আর 0 ডিগ্রি সেলসিয়াসে পানির সান্দ্রতা গুণাঙ্কের 1/3। মানে এখানে যেটা বুঝাইছি যে তাপমাত্রার উপর সান্দ্রতা গুণাঙ্ক ডিপেন্ড করে। সান্দ্রতা গুণাঙ্ক কার উপর ডিপেন্ড করে? 80 ডিগ্রিতে যেটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্কের কত? 1/3। অর্থাৎ তাপমাত্রা বাড়ার কারণে সান্দ্রতা গুণাঙ্ক কি হয়ে গেছে? কমে গেছে। সান্দ্রতার এই যে কথাটা এখানে আসে যে তাপমাত্রা বাড়লে, এটাই তো দেখলাম 0 ডিগ্রিতে যতটুকু সান্দ্রতা 80 ডিগ্রি করার কারণে 1/3 হ্রাস পেয়ে গেছে সান্দ্রতা। বুঝতে পারছো কারণ কি? কারণ ওরা তো বাষ্প হওয়ার চিন্তায় আছে। বুঝতে পারছো, আন্তঃনিক দূরত্ব বেশি বেড়ে গেছে, এই জন্য তোমাকে ধরে রাখার প্রবণতা কম, আঠা কমে যাবে। এগুলা। আচ্ছা, তাহলে এই যে তাপমাত্রার প্রভাব তরল পদার্থের উপরে, ও খেয়াল করো সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। ওকে, তা আমরা প্রথম উদাহরণটা দিচ্ছি কার জন্য? আবার গ্যাসের ক্ষেত্রে আলাদা, আমরা আগে কার কাছে দিচ্ছি এটা। তাহলে তরলের ক্ষেত্রে আলাদা খেয়াল রাখবা। এটা তো আমরা একটু আগেই দাগালাম, তারপর আরেকবার দাগাই দিলাম, আণবিক ব্যাখ্যা দরকার নাই। এবার আছে কার জন্য? তা সান্দ্রতা তো গ্যাসেরও আছে তরলও আছে, তাহলে তরলের ক্ষেত্রে হলো কি সম্পর্ক? কিন্তু গ্যাসের ক্ষেত্রে এখানে কি ব্যস্তানুপাতিক ছিল? তাপমাত্রা বাড়লে সান্দ্রতা হ্রাস পায়। হ্যাঁ, আর এখানে গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তার পরম তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। দেখছো পেঁয়াজটা লাগছে।
সান্দ্রতা, তাপমাত্রা বাড়লে কি সান্দ্রতা বাড়বে? তখন ডিপেন্ড করে ভাই কার জন্য, তখন উত্তর কি দিবা? এটা কি তরলের জন্য বলছেন না গ্যাসের জন্য বলছেন? ওকে, যদি তরল হয় আর যদি কঠিন হয়, আরে কি বলে গ্যাস হয়, তাহলে বর্গমূলের সমানুপাতিক। এই যে বুঝে বুঝে পড়ার, আমি তোমাদেরকে শুধু দাগাই দিচ্ছি না, বুঝাই দিচ্ছি, ঠিক আছে? যতটুকু বোঝানোর দরকার আমি ওটুকু বুঝাই দিচ্ছি ভাই। তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের সান্দ্রতা বাড়ে কিন্তু তরলের সান্দ্রতা কমে। বাহ, খুব সুন্দর, সুন্দর করে লেখা দিছে। এবার আসি আমরা সান্দ্রতার উপর চাপের প্রভাব। সান্দ্রতার উপর কার প্রভাব? সান্দ্রতা। তরলের সান্দ্রতার উপর চাপের প্রভাব দেখা যায়। এবার আসি আমরা তরলের ক্ষেত্রে চাপের প্রভাব। চাপ বৃদ্ধি পেলে সান্দ্রতা আবার বেড়ে যায়। তরল পদার্থের ক্ষেত্রে চাপ দিয়ে দিলে সান্দ্রতা বেড়ে যায়, অর্থাৎ সান্দ্রতা বেড়ে যাবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতার উপর কোনো চাপের প্রভাব নেই, তবে নিম্ন চাপে কিছু একটা ব্যতিক্রম দেখা যেতে পারে। তাহলে চাপের প্রভাবের ক্ষেত্রে আমি যদি বলবো যে গ্যাসের ক্ষেত্রে চাপ বাড়লে সান্দ্রতা বাড়বে, তবে তরলের ক্ষেত্রে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে না 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 না, ওইটা না, তাপমাত্রা না, তো চাপের কথা বলতেছি। চাপ তরলের ক্ষেত্রে প্রযোজ্য এবং সমানুপাতিক সম্পর্ক। চাপ বাড়াই দিবা, সান্দ্রতা বেড়ে যাবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাব নাকি নাই, তবে ব্যতিক্রম আছে। হ্যাঁ হ্যাঁ, তখন এটাতে কে প্রমাণ করছে? ম্যাক্সওয়েল, তাই। এবার স্ট্রিম লাইন মোশন, এই যে পানির মধ্য দিয়া, পানির অতিক্রম, এই যে সান্দ্রতাকে অতিক্রম করে পানির মধ্যে দিয়ে মাছ চলে যাচ্ছে, বাতাসের মধ্যে দিয়ে প্লেন চলে যাচ্ছে, দেখবে এদের গঠনের মধ্যে একটা মিল আছে। এদের মধ্যে কি মিল আছে? মাছের গঠন তোমরা যদি চিন্তা করো, এরকম থাকে না? প্লেনের গঠন এরকম থাকে না? এই যে এই জিনিসটাকে বলা হবে কি, এদিকে বাতাসটাকে কি করতেছে, এটাকে স্টিম লাইন মোশন বলে। কি বলে? স্টিম লাইন মোশন। তাহলে স্টিম লাইন মোশন তোমরা পড়ছো রুই মাছের মধ্যে স্টিম লাইন মোশন থাকে, ঠিক আছে? দেখছো? তাহলে মাথার মধ্যে চলে আসছে তোমাদের স্টিম লাইন মোশন, রুই মাছে পড়ছো। আর কথা পড়ছো স্টিম লাইন মোশন? তাহলে অধ্যায় সব শেষ করি, তারপরে গুগল খেলা যাবে তোমাদের মধ্যে, কি বলো? তখন তোমাদেরকে বললে তোমরা উত্তর দিতে পারবো। সান্দ্রতার প্রয়োজনীয়তা, তাহলে সান্দ্রতার প্রয়োজনীয়তা কি পড়ে নিবা। রক্ত চলাচল করে রক্তের সান্দ্রতা মেনটেন করে কি? লোহিত রক্তনিকা। লেখা ছিল কি না? লোহিত রক্তনিকার কাজ রক্তের সান্দ্রতা মেনটেন করে। সান্দ্রতা কি জিনিস এবার কি তখন বুঝছো? যে সান্দ্রতা মানিসই আহ্রাত্মতা, ঠিক আছে, বা ঘর্ষণের মতো জিনিস। ওকে, এবার এসে ঘর্ষণ এবং সান্দ্রতা। ভাই ঘর্ষণ এবং সান্দ্রতা ভাই ঘর্ষণ এবং সান্দ্রতা কি? এখান থেকে তিনটা কথা পড়ে নিবা, ঠিক আছে? ঘর্ষণ শুধু উপরিতলে কাজ করে, ঠিক আছে? ঘর্ষণ প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু সান্দ্রতা তলগুলার প্রকৃতি ছাড়াও আপেক্ষিক গতির উপর ডিপেন্ড করে। গতীয় ঘর্ষণ আবার 4 রকম পড়লো না কিছুদিন আগে, না 3 রকম পড়ছো না? ঘর্ষণ নিউটনি বলে বিধায় ঘর্ষণ কয়েক রকম পড়ছো না তোমরা? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক স্পর্শ তলগুলোর আপেক্ষিক বেগের নিরপেক্ষ, কিন্তু সান্দ্রতা আপেক্ষিক বেগের উপর নির্ভর করে, অর্থাৎ দুইটার উপর ডিপেন্ড করবে। অবিলম্ব প্রতিক্রিয়া বল, কোনো পরিবর্তনের জন্য ঘর্ষণে কোনো পরিবর্তন হয় না, কিন্তু সাধারণত চাপ দিলে ঘর্ষণে সান্দ্রতার পরিবর্তন। এগুলো পড়ে নিবা, সহজ পড়া। জাস্ট ঘর্ষণ এবং সান্দ্রতার মধ্যে পার্থক্যটা একটু পড়ে নিবা। হ্যাঁ, এটাতে চাপের প্রভাব আছে, ওখানে নাই, এই আর কি। সংকট ব্যাগ এবং রেনল্ডের সূত্র, ওই যে সে বাইরে ভাই, ওই যে বললাম না, সংকট ব্যাগ মানে কি? ক্রিটিক্যাল ব্যাগ, যেই ব্যাগের উপরে গেলে বিক্ষিপ্ত হয়ে যায় তাকে আমরা বলছিলাম কি? ক্রিটিক্যাল ভেলোসিটি বা সংকট ব্যাগ। তো সংকট ব্যাগের জন্য বিজ্ঞানে রেনল্ড তোমাদেরকে সূত্র দিচ্ছে, আমরা জানি। এবং এই সূত্র 3টা কি বলছে দেখো। সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক, ক্রিটিক্যাল ভেলোসিটি কার সমানুপাতিক? সান্দ্রতাঙ্কের সমানুপাতিক। বস্তুর ঘনত্বের কি? ব্যাসার্ধের কি? এই তো সব 3টাকে যদি একসাথে নিয়ে আসি, হয়ে গেছে সূত্র। এখানে যে আর এটাকে বলা হবে কি? রেনল্ডের সংখ্যা। আর রেনল্ডের সংখ্যা কত থেকে কি হলে কি হয়, তাতে অলরেডি আমরা একবার দেখাইছি না? ওকে, সূত্র এবং সম্পর্ক এগুলোই পরীক্ষাতে আসবে, বুঝছো? এই অধ্যায়ে কিন্তু অনেকগুলো সম্পর্ক আমরা অলরেডি পড়ে ফেলছি। একবার 2বার পড়লে হবে না, অনেকবার পড়তে হবে। হ্যাঁ, আদর্শ তরলের ক্ষেত্রে কত হয় সেটা দেখবা। ওকে ওকে, মাত্রা বিশ্লেষণের সাহায্যে রেনল্ডের সূত্র প্রতিপাদন দরকার নাই। হ্যাঁ, এই অঙ্কটা করে নিবা, 1 নম্বর অঙ্কটা করে নিবা, বাস্তবিক কাজে লাগবে। 2 নম্বর অঙ্কটা মাখন করে নিবা। এবারে স্ট্রোকসের সূত্র, হ্যাঁ, 6π/ρb, এগুলো তোমাদের শর্ট সিলেবাসের বাইরে, তোমাদের এগুলো পড়ো না কখনো। এই সমীকরণটি তরলের পতনশীল স্ট্রোকসের সূত্র নামে পরিচিত, ঠিক আছে? ওই যে একটা ঊর্ধ্বমুখী বল থাকে না, যে উপর থেকে নিচে দিকে পড়লে উপর দিকে একটা বল কাজ করে, স্ট্রোকসের সূত্র এটা দিয়ে প্রমাণ করছে। তো স্ট্রোকসের সূত্র থেকে আমরা আবার কি বলতে পারি বলো তো? দেখো, এই সূত্র থেকে তাকাও,
তাকে কি বলা যায় কিনা এফ সমানুপাতিক এটা, এফ সমানুপাতিক আর, এফ সমানুপাতিক কি বলা যাচ্ছে স্টোকসের সূত্র দেখে। ঠিক আছে, তার মানে ঊর্ধ্বমুখী বল যেটা কাজ করতে কোন একটা বস্তু সাপোজ ভি ব্যাগে আর ব্যাসার্ধে এটা গুণাঙ্কের উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাহলে নিচ থেকে উপর দিকে কোন বল কাজ করে? এফ বল কাজ করে। কথাকে বুঝতে পারছো? স্টোকসের সূত্র হলো এটা। ওকে, স্টোকসের প্রান্তিক বেগের সমীকরণ। এখন স্টোকসের সূত্রকে কাজে লাগাইয়া প্রান্তিক বেগ, এবার আসে টার্মিনাল ভেলোসিটি সূত্র। ভিসি যেটা ছিল প্যাচ লাগাইও না কিন্তু, এটা হলো কিন্তু ক্রিটিক্যাল ভেলোসিটি। আর এখানে আমরা যেটা পড়াচ্ছি এই ব্যাগটা কি ব্যাগ? এটা হলো প্রান্তিক ব্যাগ, টার্মিনাল ভেলোসিটি। এখন শুনে একটা ঘটনা খেয়াল করো, যখন উপর থেকে কোনো একটা বস্তুকে ফেলে দিলাম, ও বস্তুর একটা ঘনত্ব আছে না? আর যার মাধ্যম দিয়ে পারলাম, মানে বাতাস যদি হয় তাহলে তার একটা ঘনত্ব আছে না? আবার কোনো একটা বস্তুকে পানির মধ্যে দিয়ে চালনা করলাম, তাহলে পানির একটা ঘনত্ব আর যে বস্তু তার একটা ঘনত্ব আছে না? এই দুটো ঘনত্ব হলো, একটা হলো রো দিলাম, একটা হলো সিগমা দিলাম, এদিকে একটা সূত্র আছে। তো এই প্রান্তিক বেগ আবার কার উপর ডিপেন্ড করে? সমানুপাতিক কি? আচ্ছা, এই প্রান্তিক বেগ আবার কার কার উপর ডিপেন্ড করে একটু দেখো। প্রান্তিক বেগ কার কার উপর ডিপেন্ড করে দেখো, দেখে সূত্র দেখে বলো তো। আর কি ইটার কি, জির কি, ঘনত্বের কি? হ্যাঁ, এই তো হয়ে গেল। তো এই যে বুঝে গেল তোমরা, তাহলে সূত্র উদাহরণটা পড়ে নেব, শেষ। পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠটান মানে কি? পৃষ্ঠটান, এই পৃষ্ঠটান কোথায় জানা শুনছিলে তোমরা? পৃষ্ঠটান সার্চ করলে এখন ব্রেনের মধ্যে অনেক জায়গাতে পৃষ্ঠটান গুড়গুড় করবে। যেমন দিয়ে একটা পৃষ্ঠটানের উদাহরণ দাও তো, পৃষ্ঠটান দিয়ে একটা উদাহরণ দাও। হ্যাঁ, কি বুঝিনি? আর এই জায়গাটা পড়া আমি বললাম তোমার মাথার মধ্যে সার্চ দাও, ইন্টারমিডিয়েটে কোন কোন জায়গায় আছে কি পৃষ্ঠটান, দেখি গুগল কতটুকু কাজ করে তোমাদের। নাম্বার 1 কয়েকদিন আগে পড়ালাম শ্বসন এবং শ্বাসক্রিয়াতে, সারফ্যাক্টেন্ট করানো হয় যা পৃষ্ঠটান কমাই দেয় লাংসের। কি 20-21 সপ্তাহ, নতুন বইতে দিচ্ছি 20-21 সপ্তাহ মনে হয়, আর আগে ছিল 23 সপ্তাহ। 1 নাম্বার গেছে এটা। 2 নাম্বার ক্ষুদ্রান্তের মধ্যে থাকে হলো ভিলাই, যা পৃষ্ঠটান, সরি পৃষ্ঠটান না, ওটা হলো সারফেস এরিয়া। ঠিক আছে, তোমার হলো পৃষ্ঠতল ওইটা। ঠিক আছে, তাহলে পৃষ্ঠটান ওইখানে আমরা পড়ছি একটা। আর কোথায় পড়ছি? আর আপাতত আমার গুগলে একটা আসছে, পরে দেখি মনে আসে কিনা। তা একটাতে খুঁজে বাইর করছি, তিনে দিয়ে ওটা তো চুপসে যাওয়া থেকে রক্ষা করে, চুপসে যাওয়া থেকে রক্ষা করে। ঠিক আছে, আচ্ছা। পৃষ্ঠটান মানি হলো, এবার আসি, তরল পদার্থ সবসময় চাই কন্ট্রাক্টেড অবস্থায় আসার জন্য। তরল পদার্থ সবসময় চাই কি? অণুগুলা সংকুচিত, যত সংকুচিত হয়ে থাকার যায় তত। এই জন্য পানির অণুগুলা একটার সাথে একটা দৃঢ়ভাবে সংকুচিত হয়ে থাকে বলে এদের মধ্যে গ্যাপ কম থাকে। এই জন্য পোকামাকড় ওদের উপর দিয়ে হাইটা চলে যায়। আমরা আবার দিলে কিন্তু সমস্যা, আমাদের ভরে অনেক বেশি না। তাহলে এই যে পৃষ্ঠটান, আচ্ছা, তাহলে তরল পদার্থ সংকুচিত সর্বনিম্ন ক্ষেত্রফল আসতে চাই, এটাকেই বলা হবে পৃষ্ঠটান। ওকে, পৃষ্ঠটানের উদাহরণ আমরা দেখলাম। তো পৃষ্ঠটানের উদাহরণ সূত্রটা মনে রাখবা, পৃষ্ঠটানের এককটা মনে রাখবা, প্রাকৃতিক রাশি, এর একক হলো নিউটন মিটার ইনভার্স 1। এই অধ্যায়ে অনেকগুলো একক, একটা কাজ করবা, এই অধ্যায়ের এককগুলো সব এক পেজে নিয়ে আসবা, এইভাবে খুঁজে খুঁজে পেজ লাগবে, বুঝছো? একটা পড়লে পরের পেজে ভুলে যাবা। সবগুলো এককে বইয়ের এই বইয়ের প্রথম পেজে অথবা বইয়ের শেষ পেজে না, ওইখানে সব দেওয়া দরকার না, ওইটা বাদ। ওইখানে অনেক কিছু মিসিং আছে, মিসিং থাকতে পারে, বুঝতে পারছি? একসাথে এতগুলো পড়ার থেকে এক অধ্যায়গুলো সব একসাথে গুছাই পড়লে আরো মজা হয়। ঠিক আছে, তুমি আরে ভাই এত পেজ কি, ছোট একটা প্যাডের মধ্যে যখন যেটা পড়তে তো পাশেটা লেখো, পরে পেজটা কাটে ওইখানে লাগাই দিবে, শেষ। তুমি তো একবার খুঁজে খুঁজে লেখার দরকার নাই। তো তুমি যখন যেটা পড়তেছো, তুমি যখন অধ্যায়টা রিভিশন দিবা তখন পেজ উল্টাবা আর ওই আলাদা ডায়েরির মধ্যে এটা লিখবা। ঠিক আছে, ছোট প্যাডের মধ্যে লিখবা। পৃষ্ঠটানের বৈশিষ্ট্য, তাহলে পৃষ্ঠটানের বৈশিষ্ট্য কি আমরা বলছি? তরলের পৃষ্ঠটানের উপর প্রভাবকারী বিষয় 100%, ফুল পেজ লাগবে এটার। হ্যাঁ, আমরা আসি তরল পদার্থের পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তারকারী যে বৈশিষ্ট্যগুলো, সেখানে আমরা একটু আসি। দূষিতকরণ বলছে, তরল যদি চর্বি, তেল প্রভৃতি দ্বারা দূষিত হয় তবে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। কি হয়? অর্থাৎ দূষিত জিনিস থাকলে কি হবে? হ্রাস পাবে। দ্রবীভূত বস্তুর উপস্থিতি, যদি পানির উপরে কোনো অজৈব থাকে তাহলে কি হয়? পানির মধ্যে যদি অজৈব থাকে পৃষ্ঠটান বৃদ্ধি পাবে, যদি জৈব থাকে হ্রাস পাবে। তাই দেখছো পেঁচটা কোন জায়গায়?
তাপমাত্রা হ্রাস পেলে পিস্টন বৃদ্ধি পায়, শুধু গলিত তামা এবং ক্যাডমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম। নোট দিয়ে রাখো, মানে প্যাচ আছে এখানে। আর সাধারণত কি হয়, সাধারণত তাপমাত্রা বৃদ্ধি পেলে পিস্টন কি হয়, তাহলে তাপমাত্রা বাড়িয়ে দিলে পিস্টন হ্রাস পায়, তাপমাত্রা কমে দিলে পিস্টন বৃদ্ধি পায়। কিন্তু ব্যতিক্রম কি, তামা এবং ক্যাডমিয়াম। যেই তাপমাত্রা কোনো একটি পিস্টন, কোনো তারের পিস্টন শূন্য হয়ে যায় তাকে সংকট তাপমাত্রা বলা। ওই যে ওইটার মতন ক্রিটিক্যাল টেম্পারেচার বলবে। কি বলবো, যেই তাপমাত্রা কোনো পদার্থের মধ্যে কোনো পিস্টন নাই ওটাকে কি বলে, সংকট তাপমাত্রা। তরলের উপর অবস্থিত মাধ্যম, এবার আবার তরলের উপর কোন মাধ্যমটা অবস্থান করতেছে সেটার উপর ডিপেন্ড করে তরলের পৃষ্ঠটান। পানির সাথে জলীয় বাষ্প থাকলে পানির পৃষ্ঠটান থাকে এলা এত, খুবই এমসিকিউতে আসে, খুবই বেশি আসবে। আর পানির উপরে যদি বায়ু থাকে তখন পানির পৃষ্ঠটান এলো এত, মুখস্থ মান যে পানির উপর বায়ু থাকলে কত পৃষ্ঠটান, পানির উপরে তরল থাকলে কতটুকু পৃষ্ঠটান, বুঝতে পারছি? হ্যাঁ, কতটুকু হবে পৃষ্ঠটান, ঠিক আছে? আরে বাবা রে, আচ্ছা আমার লাগবে না, এটা মেসেজ দিয়ে জানাও তো, পড়াচ্ছি আমি। তরলের মুক্ত তলের সাথে অন্য কোনো বস্তুর উপস্থিতি। তরলের মুক্ত তলার সাথে অন্য কোনো বস্তুর উপস্থিতি। তরলের মুক্ত তলার সাথে অন্য কোনো বস্তু থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়। তার মানে তরলের সাথে যদি অন্য কোনো বস্তুর সংযুক্তি থাকে তখন তাকে কি বলা হবে, তখন তার কি হবে, পৃষ্ঠটান হ্রাস পাবে। বলো 10 মিনিট, বলো। তড়িৎ আহিতকরণ বলছে তড়িৎ, অর্থাৎ তড়িৎ দ্বারা যদি আহিত করি আমি তরলটাকে তখন পৃষ্ঠটান কি হয়, হ্রাস পায়। শেষ। এবার আসি পৃষ্ঠটান সংক্রান্ত কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা। এই তো কয়েকটা সংজ্ঞা আছে, সংশক্তি বল, আসঞ্চন বল, আণবিক পাল্লা। প্রথমে আসে সংশক্তি বল। ওই যে দুটি অণুর মধ্যে যে আকর্ষণ বল থাকে না তাকে বলা সংশক্তি, আর ভিন্ন দুটি অণুর মধ্যে যদি থাকে তখন তাকে বলা হবে কি, আসঞ্চন। কচু পাতার অণুর সাথে পানির অণুর মধ্যে আসঞ্চন, আর কচু পাতার দুটি অণুর মধ্যে সংশক্তি। বুঝতে পারছো? তো একই পদার্থের মধ্যে যদি হয় তাকে আমরা কি বলি, সংশক্তি বল। ঠিক আছে, এই বল দূরত্বের বর্গে ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে। আর যদি তোমার ভিন্ন হয়, আসঞ্চন। আণবিক পাল্লা মানে কি, হয়েছে যতটুকু দূরত্ব থাকলে আকর্ষণ করে তাকে বলা হবে আণবিক পাল্লা। ঠিক আছে, এই দূরত্বের মান কত, খুবই, বুঝতে পারছো? এর বেশি হলে আমরা কাজ করে না। আচ্ছা, জানার বিষয় কি পড়ে নিবা, দুইটা জিনিস জানার বিষয়। বৃষ্টির পাতা কচু পাতাকে ভিজায় না, আম পাতাকে ভিজায় কেন? তো পানির অণু এবং কচু পাতার অণুর মধ্যে আসঞ্চন বল অপেক্ষা পানির অণুর মধ্যে সংশক্তি বল বেশি। যদি আসঞ্চন, কথা বোঝো, আসঞ্চন বল যদি বেশি হয়, সংশক্তি বল যদি কম হয়, তাইলে ভিজাবে। পানির অণুর ক্ষেত্রে আর কচু পাতার ক্ষেত্রে, পানির অণু আর কচু পাতার মধ্যে যে বন্ধন তা হলো আসঞ্চন। আসঞ্চন অপেক্ষা কচু পাতার অণুগুলা তারা কি থাকে, সংশক্তি বল বেশি, এজন্য তারা পানির সাথে যুক্ত হয় না। বুঝতে পারছি? যদি আসঞ্চন বল বেশি হয় তাহলে, আর যদি সংশক্তি হয় হবে না। সংশক্তি মানে কি, একা একা। তাহলে এই হলো কথা, বেজানে কেন, কারো যদি মন চায় রিডিং পড়ে নিবা। পৃষ্ঠ শক্তি, তাহলে আমরা যদি আসি একটি তরলের ক্ষেত্রফল 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হবে পৃষ্ঠ শক্তি। ঠিক আছে, তরলের ক্ষেত্রফল বা কোনো জিনিসের ক্ষেত্রফল 1 একক বাড়াবো, পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তির মাত্রা একই, মাথায় রাখবা। এবং পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি একই। পৃষ্ঠ শক্তির মাত্রা কত পড়ে নিবা, পৃষ্ঠ শক্তির একক কত, এগুলোই এলে আসতো। ওই যে এক খণ্ড মেঘখণ্ডকে 1 খণ্ড মেঘ এত লক্ষ হয়ে গেল, বৃষ্টির পর হয়ে গেল, পৃষ্ঠ শক্তির কি পরিবর্তন হলো, বুঝছো? এইগুলোর ম্যাথ আসতো। পৃষ্ঠ শক্তির বৈশিষ্ট্য কি পড়ে নিব এখান থেকে, পৃষ্ঠ শক্তির বৈশিষ্ট্য। এবার আছে ল্যাপ্লাসের পৃষ্ঠটানের আণবিক তত্ত্বের সাহায্যে পৃষ্ঠটানের ব্যাখ্যা। কার সূত্র? ল্যাপ্লাস। তাহলে পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব ব্যাখ্যা দিল কোন বিজ্ঞানী? ল্যাপ্লাস। এই ল্যাপ্লাসের তত্ত্ব, ল্যাপ্লাস নামে আর কোথাও কি শুনছো নাকি? আছে, এটা হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপার রাসায়নিক পরিবর্তন অধ্যায়, ল্যাবেসিও ল্যাপ্লাসের সূত্র। এটা ওই যে তোমরা শর্ট সিলেবাসের বাইরে, ল্যাবেসিও ল্যাপ্লাসের সূত্র, হ্যাসের সূত্র, দুইটা জিনিস আছে, এগুলো কিচ্ছু লাগবে না। পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তির ব্যবহার দরকার নাই। ওকে, এই যে মেঘখণ্ডের অঙ্ক, কৈশিকতা, ওই যে কৈশিকতা তোমরা শুনছো প্রসাধনের মধ্যে, শুনছো প্রসাধনের মধ্যে কৈশিক টানের মাধ্যমে মূল দিয়া পানি আসে। ঠিক আছে, খুব সরু ছিদ্র দিয়া পানি যে উপরের দিকে চলে যাচ্ছে এটাকে বলা হবে ক্যাপিলারিটি বা কৈশিকতা। ঠিক আছে, স্পর্শকণ হলো কি, কোন একটা পাত্রের মধ্যে পানি রাখলে দেখবে যে সেটা বেঁকে থাকে,
পানির সাথে ওই পাত্রের একটা কোণ থাকে, বুঝছো? হ্যাঁ, সেটা ডিপেন্ড করে এই কোন তরল আর কি পাত্র, বুঝতে পারছি? অর্থাৎ এই যে স্পর্শ কোণ থিটা, এরা তরলকে কোনো ধাতব পাত্রে রাখলে বা কোনো পাত্রে রাখলে তার সাথে যে কোণটা তৈরি করে তাকে বলা হবে কি স্পর্শ কোণ। সেটা ডিপেন্ড করে কার উপরে? পানির, এই তরলটার উপরে। আর হলো কি মাধ্যম, পাত্রটা কিসে, সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে আমরা যদি আসি, তাহলে তাহলে স্পর্শকোণ দুই রকমের হতে পারে। দেখো দেখো দেখো, এটা হলো সূক্ষ্মকোণ, আর হলো কি সূক্ষ্মকোণ হলো কখন? এটা এই দেখ, এটা লেখা সূক্ষ্মকোণ, এটা লেখা সূক্ষ্ম। হ্যাঁ, পারদ হলো স্থূলকোণ। পারদের ক্ষেত্রে কোন কোণ? 90 ডিগ্রির উপরে। দেখুন এটা 90 ডিগ্রির উপরে বোঝাই তো যাচ্ছে। ঠিক আছে, এই যে স্পর্শকোণ 90 ডিগ্রি অপেক্ষা কম হলে সূক্ষ্মকোণ। যে সকল তরলের ঘনত্ব কঠিনের ঘনত্ব অপেক্ষা কম, অর্থাৎ যে পাতা রাখবো তার ঘনত্ব থেকে কম হবে, সেই সব তরল সাধারণত কঠিনকে ভিজায়। এক্ষেত্রে স্পর্শকোণ হবে সূক্ষ্মকোণ। যেমন পানির ঘনত্ব, পানি পাত্রটাকে ভিজাচ্ছে, বুঝাইতে পারছি? কথা কি সূক্ষ্মকোণ হইতে পারে, এটা কি কোণ হইতে পারে? পানির কোণটাকে আমরা কি বলবো? পানির স্পর্শকোণ কত? কাঁচার সাথে, কাঁচার সাথে, কার সাথে? কাঁচার সাথে পানি, আবার পানি অন্য কিছুর সাথে না, কাঁচার সাথে পানি হলো সূক্ষ্মকোণ। কি কোণ? ব্যাপারটা বোঝো নাই মনে হয়, বোঝো নাই? এই পাত্র রাখছি আমি কি, আর পাত্রটা কিসের? তাহলে পানি কাঁচের সাথে যে কোণ তৈরি করছে সেটা কি কোণ তৈরি করছে? যদি সূক্ষ্মকোণ তৈরি করছে। আচ্ছা ঠিক আছে। আর 2 নম্বর হলো পানির ঘনত্ব কাঁচের ঘনত্ব অপেক্ষা কি বেশি, এই জন্য কাঁচকে কি করছে, নাকি কাঁচের ঘনত্ব বেশি? ও হ্যাঁ, যদি পানির ঘনত্ব কম হয় কাঁচের ঘনত্ব বেশি হয়, তাহলে পানির ঘনত্ব কম না, কাঁচের ঘনত্ব বেশি। তাহলে যার ঘনত্ব বেশি, যদি যে তরলকে রাখবো সেই তরল অপেক্ষা যদি যার মধ্যে রাখছি তার ঘনত্ব বেশি হয়, তাহলে তাকে ভিজাবে। তোমার এত কথা দরকার নেই, তুমি জাস্ট মনে রাখো পানি কাঁচকে কি ভিজাবে কিনা ভিজাবে। পানি এবং কাঁচের মধ্যে সূক্ষ্মকোণ মাথায় রাখতে হবে, পারদের সাথে কাঁচের। এটা তো চেঞ্জ করতে বললাম, কাটতে বললাম, এটা না আমি বললাম না ঠিক করার জন্য। ঠিক করছো? ঠিক করো, ঠিক করছো তুমি? আচ্ছা, এবার আসি সাধারণ পানি এবং কাঁচার মধ্যকার স্পর্শকোণ কত? বিশুদ্ধ পানি এবং কাঁচার মধ্যে কত? রূপ এবং পানির মধ্যে কত? রূপ এবং পানির মধ্যকার কত? দেখছো, এগুলো এমসিকিউতে আসবে। আর স্পর্শকোণ যদি 90 ডিগ্রির বেশি আসে, স্থূলকোণ। যে সকল তরলের ঘনত্ব কঠিনের ঘনত্ব অপেক্ষা বেশি, এবার যাতে তরলের ঘনত্ব বেশি হয়ে যায় কঠিনের ঘনত্ব কম হয়, যেমন পারদ এবং কাঁচ, কাঁচের চেয়ে পারদের ঘনত্ব বেশি, এই জন্য পারদ কাঁচকে ভিজে না, কাঁচের উপর দিয়ে পারদ কি গড়াইয়া চলে যায় না? এই তো, আমি তো অধ্যায় একদম তোমাদের থিওরি ক্লিয়ার করে দিলাম পুরো অধ্যায়ের। তোমার কোন আসছে তো আমার একটা জায়গায় যাইতে হবে, বুঝছো? এই জন্য আমার কল আসতেছে। স্পর্শকোণ যে বিষয়ের উপর নির্ভর করে, কঠিন এবং তরলের প্রকৃতি, তরলের উপস্থিত মাধ্যম, কঠিন এবং তরলের বিশুদ্ধতা, এই 3টে বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, এটা একটু পড়ে নিবা তোমরা। ওকে, স্পর্শকোণ নিয়ে একটা সূত্র আছে, কৈশিক নলের সূত্র, এস আর রোজি 2 আর cos থিটা। তাহলে এখান থেকে আমরা কি মনে রাখতে পারি? 2 টি কৈশিক টান, টি মানে কৈশিক টান, সামান্যভাবে কি এস তরলের পাত্রের ঘনত্ব উচ্চতা, তারপরে কি টি আর টি রো টি জি। এই সূত্র পারলে তো এই সম্পর্ক বাড়া যায়, বুঝতে পারছো? এরা মাথায় রাখবা। অধ্যায় আমাদের শেষ, আর কিছু নাই আশা। ও, পিষ্টটানের ব্যবহার, পানির উপর দিয়ে পোকামাকড় চলন, সাবানের পেনা, গাছে পানির পরিবহন, তরলে পৃষ্ঠের অবস্থান, এগুলো পড়ে নিবা। হ্যাঁ, সব সূত্র লেখা আছে। অধ্যায় আমাদের শেষ, এমসিকিউ অধ্যায়গুলো পড়ে নিবা শেষে। তাহলে এই অধ্যায়ের এই পিডিএফ আর একটা অধ্যায় আছে আদর্শ গ্যাস, সেটা আসলে দেখাইতে পারলাম না আজকে, কারণ অলরেডি এই অধ্যায় বুঝাইতে বুঝাইতে আমার অনেক সময় লেগে গেছে। তাও মোটামুটি আমি 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা